সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতা, পুরনো দিনের একটা কালজয়ী গানের সাথে আমরা সবাই পরিচিত। গানটা হচ্ছে মানুষ তো খেলনা নয়, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। দর্শক শ্রোতা, আমি যখন আসমার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার সেই পুরনো দিনের গানটা অনেক বেশি মনে পড়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার ভিডিওর ইনবক্সে সবচেয়ে বেশি যে এসএমএসগুলো পেয়ে থাকি, আপন ভাই আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আপন ভাই আমি মরে যাব, আপন ভাই আমি তাকে ভুলতে পারছি না, ভাই আমার এই জীবন রেখে কোনো লাভ নাই, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। বিশ্বাস করেন, যারা এই ধরনের কমেন্টসগুলো করেন, আসমার জীবনের বাস্তব গল্পটা আপনার জন্য হবে ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আসমা আক্তার, আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা নারায়ণগঞ্জ। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আছি আমি সহ আমার 3টা ছোট বোন। আমাদের পরিবারটা একটা নিম্নবিত্ত পরিবার ছিল, একটু নিচে, কেননা আমার আব্বা একজন সিএনজি ড্রাইভার। আমার আব্বা যে সিএনজিটা চালায় এটা আমার আব্বার নিজের কিনা, তারপরও সিএনজি চালিয়ে আমাদের সংসারটা চালাতে আব্বা অনেক বেশি হিমশিম খেয়ে যায়। যাই হোক, আমি ছোটোবেলা থেকে যথেষ্ট মেধাবী একজন ছাত্রী ছিলাম। আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিই, তখন আমি বৃত্তি পাই। আমাদের এলাকার সবগুলো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। এবং আমি যখন ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সবসময় আলমার রুল রং 1 থেকে 2-এর মধ্যে থাকে। এবং আমি এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে পাশ করি। যথারীতি আমি নারায়ণগঞ্জের একটা কলেজে ভর্তি হই। অ্যান্ড কলেজেও আমি যথেষ্ট বেশি মেধাবী ছিলাম। আমার যেই বন্ধু বান্ধব বা যারা আছে, তারা সবাই অনেকেই দেখতাম প্রেম প্রীতি ভালোবাসা এসব নিয়ে পড়ে থাকে, কিন্তু আমি শুধুমাত্র পড়াশোনা। আমি দেখতে পাই যে আমার আব্বা প্রচুর পরিমাণ কষ্ট করে। কীভাবে কষ্ট করে আমি একটা জিনিস বলে রাখি। আমার আব্বা যখন দিনের বেলায় সিএনজি চালিয়ে আব্বা যে টাকা পায়, সে টাকা দিয়ে আসলে আমাদের সংসারটা ওভাবে চলে না। এরপর আব্বা কী করে, আমাদের সাথে রাতের বেলা একসাথে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই যখন ঘুমিয়ে যাই, আমি খুব খেয়াল করে দেখি যে আব্বা সেই সময় সিএনজি নিয়ে আবারও বেরিয়ে যায় এবং খুব সকালেই আব্বা ঘুমায়। একদিন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে, বাবা তুমি কি রাতের বেলা আমরা ঘুমিয়ে গেলে সিএনজি নিয়ে বের হও? আমার আব্বা বলে, কই না তো, আমি তো ঘুমিয়ে থাকি। আমি খুব খেয়াল করে দেখি যে আমার আব্বা অনেক বেশি পরিশ্রম করে, আর আব্বার এই পরিশ্রমটা স্পষ্ট দেখা যায়। আমার আব্বার চোখের নিচে অনেক বেশি কালি জমে গেছে। খুব কষ্ট লাগে বাবার জন্য। আমি যখন কলেজে পড়ি, তখন আমি একটা জিনিস চিন্তা করি যে একদিন আমি পড়াশোনা করে আমার আব্বাকে এই কষ্ট থেকে মুক্তি দিব। আমি যদিও একটা মেয়ে মানুষ, কিন্তু আমার মনে সবসময় এই স্বপ্নটা আমি কঠোরভাবে লালন করতাম। যাই হোক, এইভাবে যেতে যেতে আমি ইন্টার পরীক্ষা দিই। অ্যান্ড ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি তাও অনেক ভালো রেজাল্ট করি। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে নারায়ণগঞ্জের এখানে আসলে ভালো কোনো বিশ্ববিদ্যালয় নেই, যার জন্য আমাকে ঢাকায় আসতে হবে। আমি ঢাকায় এসে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অ্যান্ড এখান থেকে আমি যখন পড়াশোনা করি, আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি। আমি যখন বাড়িতে থাকতাম, তখন বাড়ির খাবার খেয়ে আব্বা কয়েক টাকা গাড়ি ভাড়া দিলে ওইটা দিয়ে আমি কলেজ বা স্কুলে যেতে পারতাম। কিন্তু এখন ঢাকাতে আমার খরচটা অনেক বেড়ে গেছে। দেখা গেলো আমাকে হোস্টেলে থাকতে হয়, তারপরে অনেক রকম খরচ, এটা যারা হোস্টেলে পড়াশোনা করে তারা জানে। সবশেষ কথা হচ্ছে, আমার বাবার পক্ষে আমাকে এভাবে টাকা দিয়ে ঢাকাতে হোস্টেলে রাখিয়ে পড়াশোনা করানোটা সম্ভব ছিল না। বাবা 2-3টা মাস ঠিকই দিয়েছে, অ্যান্ড 2-3 মাস পরে বাবা আমাকে আর টাকা দেয় না। বাবা যখন আমাকে টাকা দেয় না, আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না। সবাই যখন বই নিয়ে পড়তে বসে, তখন আমি চিন্তা করতে থাকি যে আমি আগামীকাল কী দিয়ে ভাত খাবো। আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, আমার বান্ধবীরা যখন খাইতে বসতো, তখন আমি সবসময় বাইরে চলে যেতাম। ওরা আমারে বলতো, কি তুই খাবি না? আমি বলতাম আমার দাওয়াত আছে। এরকম করে বাইরে গিয়ে আমি মুড়ি চানাচুর এগুলো খেয়ে আমার দিনগুলো কাটাতাম। বাট মুড়ি চানাচুর এভাবে খেতে খেতে আমার প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয়ে যায়। অ্যান্ড গ্যাস্ট্রিকের কারণে আমি ঠিকমতো আর পড়াশোনাও করতে পারি না, ঘুমাইতেও পারি না। সবসময় আমার পেটে প্রচুর পরিমাণ ব্যথা করে।
এভাবে আমি খুবই কষ্ট করে আমার দিনগুলোকে পার করতেছিলাম। তো এরই মাঝে বাবা আমাকে নারায়ণগঞ্জ থেকে ফোন করে স্ট্রেট বলে দেয় যে মারে, আমার পক্ষে আসলে তোকে টাকা দিয়ে পড়াশোনা করানো এটা আর সম্ভব হচ্ছে না। আমি খুব চেষ্টা করেছি, দেখ তোর ছোটো 3টা বোন আছে, এই বোনের মুখের দিকে তাকিয়ে অন্তত তোকে আমি যতদূর পড়াশোনা করিয়েছি তোর ছোটো বোনগুলোকে আমি সে পর্যন্ত পড়াশোনা করাইতে পারবো না। আমি বলি যে বাবা, আমি তো অনেক বেশি মেধাবী ছিলাম, আর তুমি তো একটা ব্যাপার খুব ভালো করেই জানো যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমি একটা সময় অনেক ভালো রেজাল্ট করব এবং আমি অনেক ভালো কিছু করতে পারবো। আমার আব্বা আমাকে বলে, আগে তো গাছে পানি দিয়ে গাছটাকে বাঁচাইতে হবে, তারপরেই তো গাছে ফল দিবে, তাই না? কিন্তু মারে, আমার কাছে তো আর কোনো পানি নাই যে আমি গাছের গোড়ায় ঢালবো, তাহলে গাছের ফলের আশা আমি কিভাবে করব? সেদিন বাবার কথাগুলো শোনার পরে আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে এবং আমি নিজে নিজে সারাটা রাত কান্না করি। আর এই মনটাকে একটা জিনিসই বুঝে যেতে পারি না, আমি ছোটোবেলা থেকে এত স্ট্রাগল করতেছি, এত কষ্ট করতেছি, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, এইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার প্রচুর পরিমাণ কষ্ট হয়, আমি আমার কষ্টের কথাগুলো না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। এভাবে দিনের পর দিন আর রাতের পর রাত কাটতেছে, কিন্তু পরিবার থেকে বারবার আমাকে প্রেশার দেওয়া হচ্ছে যেহেতু তাড়াতাড়ি ঢাকা ছেড়ে চলে যায়। এবং আমার মা অনেকভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার মা একটু অন্যরকম ছিল, যদি আমার বাবা আমাদের প্রতি একটু টান ভালোবাসা বা মায়া একটু বেশি ছিল, কিন্তু আমার মা একটু অন্যরকম। আমার মা কথায় কথা অনেক বেশি রেগে যায় এবং মাথা গরম করে ফেলে। উনি কিন্তু আমার সৎ মা না, উনি কিন্তু আমার আপন মা, ওনার পেট থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে, কিন্তু তারপর আমার মা কেন জানি এমনই ব্যাপারটা আমি জানি না। কিন্তু মায়ের মনটা অনেক বেশি ভালো, বাট মা কথা বলে সবগুলো যেন কর্কট ভাষায়। এইভাবে যেতে যেতে যখন আমি খুবই টেনশান করতে থাকি অ্যান্ড চিন্তা করতে থাকি যে আমি যদি একটা টিউশনি কিংবা একটা কিছু করতে পারি তাহলে হয়তো আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু আমি যতই টিউশনি খুঁজি, যতই কিছু করি, ঢাকা শহরে টিউশনি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। আর যদিও কোনো টিউশনি পেয়ে থাকি তাহলে সেখানে দেখা যায় কি স্টুডেন্টের বাবা শরীরে হাত দেওয়ার জন্য চেষ্টা করে। আমি যদি বাইরে কোথাও পড়াইতে যাই, আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, আমি একটা কোচিং সেন্টারে গিয়েছিলাম চাকরি করার জন্য। তো ওই কোচিং সেন্টারের যিনি প্রধান শিক্ষক ছিল, উনি আমাকে বলতেছে যে ওনার এখানেই নাকি ব্রাক আছে, ওই ব্রাকে থেকে আমাকে মাস্টারি করতে হবে। তখন আমি বললাম যে আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। উনি আমাকে বলে, বিশ্ববিদ্যালয়ে তো আর প্রতিদিন তোমাকে ক্লাস করতে হবে না, আর তোমার ক্লাসের সময় হলে আমার হুন্ডা আছে, আমি আমার হুন্ডা করে তোমাকে তোমার কলেজের তোমার বিশ্ববিদ্যালয়ের সামনে নামাই দিয়ে আসবো, অ্যান্ড তোমার কলেজ শেষ হলে আমি তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসবো। ওনার কথাবার্তাগুলো শুনে যেটা বোঝা গেল যে উনি আমাকে একেবারে বউয়ের মতো ব্যবহার করতে চায়। এরপর থেকে চাকরির প্রতি আমার একটা ঘৃণা ঢুকে যায়, আমি আর কোনো চাকরি করতে চাই না। বাট দেওয়ালে পিঠ থেকে গেছে, যে কোনো সময় আমার বইপত্রগুলোকে বেঁধে আমার বাড়ি চলে যেতে হবে। এভাবে আমি যখন ব্যাগপত্রগুলোকে বাঁধতেছিলাম, একদিন খুবই কান্না করি যে আমি চলে যাব। ঠিক ওই সময় আমার একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে মাহি। আমার ওই মাহি বান্ধবীটা বাইরে থেকে অনেকগুলো চিকেন ফ্রাই, তারপর বিভিন্ন রকমের চাইনিজ ফুড, অনেক খাবার নিয়ে আসছে, একেবারে এক বক্স খাবার। আমি তখন তারে বললাম, কিরে তুই এত খাবার নিয়ে আসলি বাইরে থেকে, তুই টাকা পাইলি কোথায়? আমার ওই মাহি বান্ধবীটাও কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তার আসলে তার পরিবার থেকে তাকে টাকা পয়সা দেয়, তার পড়াশোনা করার জন্য তাকে ভালো টাকা পয়সা দেয়। কিন্তু এরপরেও ওর না ছেলেদের সাথে প্রেম করা, মজা মাস্তি করা, দুষ্টামি করা এবং বাইরে ঘুরতে যাওয়া, এই ব্যাপারগুলো ওর মাঝে অনেক বেশি। ও সবসময় মজা আর মাস্তি করতে খুব বেশি পছন্দ করে। আর ওর প্রেমের কথা বলে তো লাভ নাই, আমার কাছে মনে হয় যে ও এতগুলো প্রেম করেছে যে আমি গুণে শেষ করতে পারবো না। বাট সেদিন যখন অনেকগুলো অনেক চাইনিজ ফুড বাসায় নিয়ে আসে, হোস্টেলে নিয়ে আসে, তখন সবাই মিলে খুব মজা করে খাচ্ছিল। আমি তখন তারা বাইরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি রে আজকে কি তোর জন্মদিন নাকি বিবাহবার্ষিকী? বুঝতে পারলাম না যে তুই হঠাৎ করে কেন সবাইকে এভাবে খাওয়াচ্ছিস, আর আমি তো কালকে চলেই যাব। তখন আমাকে বলতেছে, আমি কিন্তু ওদের কাছে বলতেছি না যে আমি একেবারে চলে যাব, আমি ওদেরকে বলি যে আমার বাড়িতে আমার আব্বা অসুস্থ, আমি আব্বাকে দেখে আবারও আসবো, কিন্তু আমি মনে মনে প্ল্যানিং করে যাচ্ছি যে আমি এখান থেকে চলে গেলে আমি আর আসবো না। যাই হোক, এরপরে ওদের সাথে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমি তারে জিজ্ঞেস করতেছি, কিরে মাহি তুই ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছিলাম না যে তুই কেন হঠাৎ করে আজকে সবাইকে খাওয়াইলি, কারণটা কি আমাকে একটু বলতো। তখনও আমাকে বলতেছে, দেখ একটা মক্কেল পাইছিলাম, তো এই মক্কেলটার কাছ থেকে অনেকগুলো টাকা আনছি, তো চিন্তা করলাম যে টাকাগুলো আমি একা কেন খাবো, তোদেরকেও খাওয়াবো। তখন আমি বললাম যে মক্কেল বুঝলাম না ব্যাপারটা কি, আমাকে বলতো। তখন সে আমাকে বলতেছে যে বেশ কিছুদিন ধরে মালয়েশিয়া একটা প্রবাসী ছেলে আমাকে প্রচুর
প্রচুর পরিমাণ বিরক্ত করে। আমি বললাম তারপর? বলে যে এত বিরক্ত করে, ছেলেটা জ্বালায়, না খাইতে পারি না ঘুমাইতে পারি, কোনো কিছু করতে পারি না, 24 ঘন্টা আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণ বিরক্ত করে। আমি বললাম মানে ফোন দিয়ে তোকে কি বলে? সে বলে প্রেম ভালোবাসার কথা বলে। আমি বললাম তো প্রেম ভালোবাসার কথা বলে টাকা আসলো কোত্থেকে? তো তারপরে সে বলতেছে যে ছেলেটাকে আমি যতই মানে আমি চেষ্টা করি তার কাছ থেকে সরে যাওয়ার জন্য, বাট কোনোভাবেই সরতে পারতেছি না। তারপর চিন্তা করলাম যে ওর কাছ থেকে টাকা খাবো, এইটা প্ল্যানিং করে আমি তার সাথে প্রেমের অভিনয় করি অ্যান্ড অভিনয় করে তার কাছ থেকে প্রচুর টাকা পাই। মানে এমন মক্কেল যে আমি যদি বলি যে 20,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা দিয়ে দেয়, মানে আমি বুঝি না, ওর কাছে টাকা যেন কলা পাতার মতো, আমি চাইলে আমাকে টাকা দেয়। ওর এই কথাগুলো শুনে আমার মনে হলো যে আমি একটা রাস্তা পেয়ে গেছি। আমি তখন সারাটা রাত শুয়ে চিন্তা করতেছি, ও যদি একটা ছেলের কাছ থেকে এভাবে টাকাই না পড়াশোনা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি তখন চিন্তা করতেছি যে আমি কোনো একটা ছেলের সাথে রিলেশন করব। আমি জানি যে এই চিন্তা ভাবনাটা আমার খারাপ, কিন্তু আমি যদি আমার পড়াশোনা কন্টিনিউ করতে হয়, তাহলে এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। যে যাই বলুক আর যে যাই করুক, আমি চিন্তা করতেছি যে আমি এটাই করব। আমি কোনো একটা ছেলে খুঁজে বের করব খুব ভালো, এবং তার সাথে আমি প্রেম করব, করলে সে আমাকে টাকা দিবে অ্যান্ড ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করতে পারবো। আমি তখন আমার ব্যাগপত্রগুলোকে আবার খুলে আমি আমার আব্বা আম্মাকে বললাম যে আমি 1 সপ্তাহ পরে যাব। 1 সপ্তাহের জন্য আমি আমার বাসায় থেকে গেলাম অ্যান্ড 2-3 দিন ধরে আমি আমার কোনোভাবে মাহির মোবাইল থেকে ওই ছেলের নাম্বারটা নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম। বাট অনেক পরে একদিন আমি ছেলেটার নাম্বার নিলাম। নাম্বারটা নেওয়ার পরে আমি ছেলেটার সাথে কথা বললাম। আমি বাংলাদেশ থেকে যখন বাংলাদেশি নাম্বারে তাকে মিস কল দিয়েছি, সে আমাকে কল দিল। কল দেওয়ার পরে ছেলেটা আমার সাথে কথা বলতে চাইলো। আমাকে জিজ্ঞেস করলো যে কী নাম আপনার? আমি নাম বললাম না। এভাবে আমি তার সাথে 2 দিন কথা বললাম। 2 দিন কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি আমার ফোন নাম্বারটা কোথায় পেয়েছেন? আমি না এই ব্যাপারটা বুঝতেছি না। আমি তারে বললাম যে আপনার ফোন নাম্বারটা আমি যেখানেই পাইছি, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা বলার জন্য আমি আপনাকে কল দিয়েছি। তো ছেলেটা আমাকে বলতেছে যে গুরুত্বপূর্ণ কথা কি, আমাকে একটু বলো তো, মানে আমাকে একটু বলেন তো। তো আমি ছেলেটাকে বললাম যে আপনি শুরুতে আপনার নামটা বলেন। তো ছেলেটা বলতেছে তার নাম নাকি পরশ। আমি বললাম পরশ ভাই, আপনি আমাকে খারাপভাবে নেবেন না এবং আপনি আমাকে বাজে মনে করবেন না। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তখন ছেলেটা বলে যে কী কথা বলতে চান আমাকে বলেন। আমি তখন বলি যে দেখেন, আমি আপনাকে যে কথাগুলো বলবো, আপনি এই কথাগুলো কারো কাছে বলতে পারবেন না, কারণ আপনি এই কথাগুলো যদি কারো কাছে বলে চান তাহলে আমি অনেক বেশি বিপদে পড়ে যাব। তখন ছেলেটা আমাকে বলতেছে যে ঠিক আছে, আমি আপনাকে কথা দিতেছি যে আমি কথাগুলো কারো কাছে বলবো না। তখন আমি খুবই একেবারে নরম কণ্ঠে বলি যে ভাই প্লিজ কারো কাছে বলে দিয়েন না, কারণ যদি আপনি এই কথাগুলো কারো কাছে বলে দেন, আমি আর হোস্টেলে থাকতে পারবো না, পড়াশোনা করতে পারবো না। তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি এবং প্রয়োজনে আমি আমার বাবা মায়ের কসম করে বলতেছি যে আমি কাউকে বলবো না। আপনি আমাকে সব কিছু খুলে বলেন, আপনি কে আর কোত্থেকে আমার নাম্বারটা নিয়েছেন আর কী বা আমাকে এত গুরুত্বপূর্ণভাবে বলতে চান। তখন আমি ছেলেটাকে বললাম যে আপনি মাহি নামের একটা মেয়ের সাথে রিলেশন করেন, এটা কি সত্য? তখন ছেলেটা বলে যে আপনি মাহিকে কীভাবে চিনেন? আমি বললাম যে আমি যেটা বলি আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। তো ছেলেটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে বলেন। আমি বললাম মাহির সাথে রিলেশন করতেছেন, প্রথম দিকে মাহি আপনাকে অনেক বেশি অ্যাভয়েড করতো তাই না? তো ছেলেটা বলে হ্যাঁ আমাকে প্রচুর পরিমাণে অ্যাভয়েড করতো, কিন্তু এখন তো আমরা রিলেশন করতেছি, অনেক ভালো আছি। আমি তখন ছেলেটাকে বললাম যে দেখেন, বিদেশে অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, আপনাদের টাকাগুলো অনেক কষ্টের টাকা, আপনি কেন বারবার এই ভুলটা করতেছেন? আপনি কি বুঝতেছেন না যে মেয়েটা আপনাকে প্রথম দিকে অ্যাভয়েড করতেছে, সেই মেয়েটা কেন এখন আপনার সাথে মিশে গেল, কেন আপনাকে এতটা ভালোবাসতেছে? তখন পরশ আমাকে বলতেছিল যে কেন ভালোবাসতেছে আপনি একটু বলেন তো। আমি বললাম আমি কেন বলবো, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। তখনও অনেকক্ষণ ধরে চুপ করে থেকে বলে যে বিশ্বাস করেন আমার মাথায় না কোনো কিছুই আসতেছে না, যে কেন আমাকে হঠাৎ করে এত ভালোবাসলো। আমি বলি আগে কি আপনি তাকে টাকা দিতেন? তখন বলে যে না টাকা দিতাম না। আমি বলি এখন কি টাকা দেন? বলে হ্যাঁ এখন তো টাকা দেয়। আমি বলি তাহলে এখন টাকা দেন বলেই সে আপনাকে ভালোবাসে। ছেলেটা তখন একটা ভেঙে পড়ে এবং কান্না করে ফেলে যে আপনি কি সত্য বলতেছেন? আমি বললাম দেখেন ভাইয়া, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে কল দিয়ে প্রমাণ করাই দিব। তো ছেলেটা বলতেছে আচ্ছা ঠিক আছে, কীভাবে প্রমাণ করাইবেন? আমি বললাম আজকে রাতের বেলা আপনি আমাকে এই সময় কল দিবেন, আমাকে টাইমটা বলে দিই। তো ছেলে বলে আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমাকে এই সময় একটা মিস কল দিবেন, তাহলে আমি আপনাকে কল করব। আমি কী করি, যথারীতি রাতের বেলায় ছেলেটাকে মিস কল দিই। মিস কল দেওয়ার পরে ছেলেটা ফোন করলে আমি কলটা রিসিভ করে মিউট করে আমি মোবাইল ফোনটা আমার কাছে রাখি। মাহির টেবিলে যাই, মাহি তখন বসে আছে। আমি বলতেছি কিরে মাহির কিন্তু আবার একটা রিয়েল বয়ফ্রেন্ড ছিল, যার নাম ছিল সুমন। সুমন ভাইয়ের সাথে মাহির সুমন ভাই ছিল মাহির একেবারে ঘনিষ্ঠ প্রেমিক, যেটাকে বলে মাহি যাকে বিয়ে করবে। তাই আমি বললাম যে মাহি কী অবস্থা তোর ওই মালয়েশিয়ার মক্কেলটা? তো বলে যে মালয়েশিয়ার কোন মক্কেল? আমি বললাম না তোর একটা মালয়েশিয়ার মক্কেল আছে যে যার কাছ থেকে টাকা নিয়ে আমাদের সাথে পার্টি করিস। তো বলে বলিস না, এই মক্কেলের কাছে কালকে আবার টাকা চাইবো। আমি বলি কালকে চাইবি? কালকে চাওয়ার দরকার কি, তো আজকেই কয়টা টাকা চা। তখনও বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া চাইতেছে। এইটা বলার পর আমি কি করি, তখন আমার ফোন লাইনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে ও কী করে সাথে সাথে
ছেলেটাকে ফোন করে ছেলেটাকে বলে যে তুমি আমাকে কিছু টাকা দাও। অ্যান্ড যখন বলে ছেলেটা তখন একটু হুপড়ে কান্নাকাটি করতে থাকে। আমার বান্ধবী মাহি তখন আমাকে বলতেছে কিরে ও কান্না কেন করতেছে, এবং কান্না করতে করতে লাইনটা কেটে দেয়। তখন আমি বলি যে আমি তো জানি না কেন কান্না করতেছে, তোদের মাঝে কী হয়েছে আমি কী করে বলবো। যাই হোক, এভাবে যখন কেটে গেল প্রায় 1 ঘন্টা পরে ছেলেটা তখন আমাকে কল দিয়ে আমি তখন বলি যে আমি তখন মোবাইল ফোনটা নিয়ে এখানে বাসার ছাদ থাকে, আমি ছাদের উপর চলে যাই। ছাদে গিয়ে বলি যে কী ব্যাপার পরশ ভাই, কী বুঝলেন? তো আমাকে বলতেছে যে আমি আপনার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। বিশ্বাস করেন আমার টাকা পয়সার জন্য মায়া কষ্ট লাগতেছে না, কিন্তু আমি মেয়েটাকে এত ভালোবাসছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা যে এইভাবে ভেঙে যাবে, মেয়েটা যে আমার সাথে এইভাবে প্রতারণা করবে, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার বন্ধ চোখ জোড়াকে খুলে দিয়েছেন। আমি আপনার এই ঋণটা কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তখন বললাম যে ঠিক আছে, ঋণ শোধ করতে হবে না, আপনি আপনার মতো করে ভালো থাকেন, আর যদি পারেন আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন। তখন ছেলেটা বলতেছে যে আপনার মতো ভালো মানুষ আমি এই দুনিয়াতে আর একটাও দেখি নাই, সত্যি আপনি অনেক বেশি ভালো মানুষ, আপনার সাথে আমি সবসময় কথা বলবো, আপনার সাথে যোগাযোগ রাখবো। অ্যান্ড কিছুদিন পরেই এরপর থেকে ছেলেটা আমাকে কন্টিনিউ কল দেয়, রাতের বেলায় কল দেয়, আর আমি খালি উসিলা খুঁজতে থাকি যে কিভাবে কোন সুযোগে তার কাছে টাকা চাওয়া যায়, কারণ তার সাথে কথা বলা একটাই আমার উদ্দেশ্য যে আমি তার কাছ থেকে টাকা নিব। এরপরে কয়েকটা দিন কথা বলি, 2-3 দিনের মতো কথা বলি। অ্যান্ড এরই মাঝে তো আমার পরিবার থেকে আমাকে প্রতিদিনই গালাগালি করতেছে আমাকে চলে যাওয়ার জন্য। তো এরপর কয়েকটা দিন কথা বলার পরে আমি ছেলেটাকে বলি যে পরশ, আমি কি আপনাকে তুমি করে সম্বোধন করতে পারি? তো ছেলেটা বলে হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে তুমি করে বলেন। আমি বললাম যে তাহলে আমি যদি তুমি করে বলি, তুমিও আমাকে তুমি করে ডাকবা। তো ছেলেটা আমাকে তুমি করে বলে। তখন আমি তাকে আমার স্বপ্নের কথাগুলো বলি এভাবে যে পরশ, আমার অনেক ইচ্ছা যে আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব। তো আমার আসলে কেমন যেন আমার পরিবার থেকে আমাকে আগের মতো সাপোর্ট করতেছে না। আমি তাকে বলি নাই যে আমার পরিবার একটু দুর্বল, আমি তাকে বললাম যে আমার পরিবার থেকে আমাকে আগের মতো সাপোর্ট করতেছে না, আমাকে ওভাবে টাকা পয়সা দেয় না, অ্যান্ড টাকা পয়সা না দেওয়ার কারণে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না। আমি তাকে খুবই দুঃখ করে কথাগুলো বলি, এবং আমি তাকে বলি যে তখন কিন্তু ইমো ছিল, আমি তাকে বলি যে তুমি যদি ইমোতে কল দাও, আমি আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে বলবো, আমি তোমাকে মিথ্যে বলতেছি না, সত্যি আমার পরিবার থেকে আমাকে ওভাবে টাকা পয়সা দেয় না পড়াশোনা করার জন্য। তখন ছেলেটা আমাকে বলতেছে যে আচ্ছা আমি যদি একটা কথা বলি তুমি কি রাখবা? আমি বললাম কেন রাখবো না, অবশ্যই রাখবো, বলো। তো ছেলেটা আমাকে বলতেছে যে জানো, আমি তোমার সাথে কথা বলে না আমি অনেক কিছু চেঞ্জ হয়ে গেলাম, যে তুমি আমাকে নির্ঘাত একটা বিপদ থেকে বাঁচিয়েছো, তুমি আমাকে একটা মহা বিপদ থেকে বাঁচিয়েছো, যার জন্য আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না। কিন্তু আমি যদি একটা কাজ করি তুমি কি মাইন্ড করবা, রাগ করবা? আমি বলি না রাগ করার কি আছে, রাগ কেন করব? তখন ছেলেটা আমাকে বলতেছে যে আমি যদি তোমাকে প্রতি মাসে মাসে কয়েকটা টাকা দিই, তুমি কি আমার কাছ থেকে টাকা নিবা? কথাটা শোনার পর আমি এত খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না, কিন্তু যতটা না খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি ভয়ও পাচ্ছিলাম, কারণ এইটা আবার ওর কোনো চালাকি কিনা আছে, আমাকে আবার টেস্ট করতেছে কিনা, পরীক্ষা করতেছে কিনা। আমি তখন ছেলেটাকে বললাম যে দেখো মা পরশ, তুমি তো আমাকে চিনো না, বা তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি আমাকে কখনো দেখাও নাই, কিন্তু এরপরও তুমি আমাকে টাকা পয়সা কেন দিতে যাচ্ছ? আর আমি যদি তোমার সাথে ফল্ট করি তাহলে কি হবে? তো ছেলেটা আমাকে বলতেছে যে আমার অন্ধ চোখটা খুলে দিয়েছে, যে আমাকে এত বড় মহা বিপদ থেকে বাঁচিয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি সে মানুষ নয়, কোনো একটা ফেরেস্তা, আর ফেরেস্তা কখনো মানুষকে ঠকাতে পারে না। ছেলেটার কথাগুলো শোনার পর আমার চোখ দুটো জলে ভিজে গেল, আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগলো, এবং আমার কাছে মনে হলো যে আমি কি করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। তার কাছ থেকে টাকা নিয়ে তার সাথে প্রতারণা করব, কিন্তু আমি কিন্তু এটা না করলে তো আমি পড়াশোনাও করতে পারবো না। অ্যান্ড শুধুমাত্র পড়াশোনা করার জন্য আমি তখন মনকে বুঝাচ্ছিলাম ছেলেটা আমাকে যে পরিমাণ টাকা দিবে, আমি জানি না আমি তাকে বিয়ে করতে পারবো কি না, কারণ আমার কাছে আসলে প্রেম ভালোবাসা ব্যাপারগুলো একটু ভিন্ন রকম। সবাই ভালোবাসা করে, সবাই প্রেম করে, বাট আমি প্রেম ভালোবাসার উপরে কোনোদিনও বিশ্বাস তো ছিলাম না। আমার কাছে মনে হয় প্রেম ভালোবাসা মানে হচ্ছে সময় কাটানো, সময়টা ভালো কাটতেছে না, যেরকম মুভি দেখে মানুষ ভালো সময় কাটায়, সিনেমা দেখে নাটক দেখে ভালো সময় কাটায়, কিংবা গান শুনে ভালো সময় কাটায়, ঠিক তেমনি প্রেম কিংবা ভালোবাসা করে মানুষ সময়টাকে একটু ভালোভাবে এনজয় করে। এছাড়া প্রেম ভালোবাসার দ্বিতীয় কোনো সংজ্ঞা নেই, এটা জানি। বাট আমি একটা জিনিস খেয়াল করে রাখি, এবং আমি নিজের মনকে বলে রাখি যে ও আমাকে যতগুলো টাকা দিবে আমি ওই সবগুলো টাকা আমার কাগজে লিখে রাখবো, আমি আমার খাতার মধ্যে লিখে রাখবো, এবং আমি যদি কোনো দিন চাকরি পাই আমি তার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিব। এইটা আমি নিজের মনকে বলে আমি তার সাথে কথা বলতে শুরু করি।
কিছুদিন যাওয়ার পরে ও আমাকে প্রেমের প্রস্তাব করে যে মানে ও আমাকে বলে যে দেখো আসমা, দেখো আমি আসলে তোমাকে খুব খারাপভাবে বলতে পারি না, বাট আমার কাছে কেন জানি তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি যেভাবে শ্রম দিচ্ছি আমাকে তুমি খারাপ ছিলে এটা কিন্তু চিন্তা করতে পারো না। আমি তখন বললাম কি বলো, ছিচে পড়ো, আমি এটা কখনোই চিন্তাই করি নাই। তখন আমাকে বলতেছে আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি রাখবা? আমি বলি আমি তো জানি তুমি আমাকে কী বলবা, কারণ আমার তার কথাবার্তা কয়েকদিন ধরে ভাবভঙ্গিগুলো এরকম হয়ে যাচ্ছে যে সে মাঝে মাঝে কথা আমাকে বলে ফেলে ফোন রাখার সময় যে একটা চুমু দিবা, এরকমভাবে রিকোয়েস্ট করে। তখন আমরা তো আসলে মানে আমাদের মাঝে তখন প্রেম হয় নাই, তারপরেও যখন এই কথাগুলো বলে তখন আমি বুঝতে পারি যে কোনো সময় প্রেম ভালোবাসার লাইনে চলে যাবে। অ্যান্ড ঠিকই কয়েকটা দিন যাওয়ার পরেও আমাকে এই অফারটা করে ফেলে, মানে অফার করে বলতে আমাকে একটা কথা বলতে চায়। তখন আমি বলি যে আমি জানি তো তুমি আমাকে কী বলবা। তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে কী বলবো তুমি বলো। আমি বললাম যে তুমি আমাকে ভালোবাসো সেটাই তো বলবা, তাই না? তখন ও অবাক হয়ে আমাকে বলে যে কীভাবে তুমি বুঝলা? আমি বলি বুঝবো না কি, আমরা তো ভালো ফ্রেন্ড ছিলাম। ফ্রেন্ড কখনো ফ্রেন্ডকে বলে যে আমাকে একটা চুমু দাও, ফ্রেন্ড কখনো ফ্রেন্ডকে বলে যে তুমি বাইরে যাওয়ার সময় আমাকে বলে যাবা, বন্ধু কখনো বন্ধুকে বলে যে তুমি খারাপ ছেলে মেয়েদের সাথে মিশবা না। তুমি আমার উপর একটু টেক কেয়ার বেশি করতেছো, আর তোমার টেক কেয়ারটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো যে তুমি আমাকে প্রপোজ করবা। তখন সে আমাকে বলতেছে আচ্ছা তাহলে তো তুমি বলেই দিছো, আমার তো আর বলতে হবে না, এখন তুমি কি বলো? আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তোমাকে কালকে জানাবো। এটা বলে রাতের বেলায় আমি মোবাইল ফোনটা বন্ধ করে আমাদের বাসার ছাদে গিয়ে, আমার হোস্টেলের ছাদে গিয়ে আমি বসে বসে চিন্তা করতেছি। আমি একটা জিনিস খুব ডিপলি চিন্তা করি যে আমি যদি তার সাথে রিলেশনটা না করি, এখন যদি আমি তার প্রস্তাবে রাজি না হই, তাহলে হয়তো সে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিবে। আর সে যদি আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে আমার পড়াশোনাটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। তখন আমি শুধুমাত্র তার টাকার উপরে ডিপেন্ড করে পড়াশোনা করতেছিলাম, কারণ আমার কাছে আয়ের অন্য কোনো উৎস ছিল না, এবং আমার পরিবার থেকে আমাকে 10টা টাকাও দিত না। সম্পূর্ণ তার টাকায় হোস্টেল খরচ, খাওয়া দাওয়া, এভরিথিং সব কিছু আমার হচ্ছে। আমি চিন্তা করলাম যে কপালে যাই আছে আমি তাকে ভালোবাসার কথা বলেই ফেলি, অ্যান্ড ও যদি আমাকে প্রস্তাবটা করেছে আমি রাজি হয়ে যাই, অ্যান্ড যা আছে তাই হবে। এখন এটা নিয়ে টেনশন করে তার কোনো লাভ নাই। অ্যান্ড পরের দিন যখন সে আমাকে দিনের বেলায় কল দেয়, আমাকে যখন বলে যে তুমি কি তোমার চিন্তা ভাবনা করেছো, তুমি কী করবা, আমি তখন তাকে বললাম যে তুমি তো আমাকে কখনো দেখো নাই, বাট না দেখেও কেন তুমি আমাকে এত ভালোবাসতেছো। বাট বিশ্বাস করে এই ছেলের কথাগুলি শোনার পর আমার কাছে মনে হলো ছেলেটা যেন মানুষ না, একটা ফেরেস্তা। এত মায়া, এত ভালোবাসা, এত বিশ্বাস করেও কথা বলে। আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি না তোমার কথাগুলোর মাঝে অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তোমার সাথে রিলেশন করব, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে, আমার কিছু শর্ত আছে। তখন আমাকে বলতেছে যে আমি তোমার সব শর্ত রাখতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নাই, তুমি শুধু আমাকে সংকোচ না রেখে শর্তের কথাগুলো বলে ফেলো। তখন আমি তাকে বললাম যে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যখন কথা বলতে চাইবো না, মানে আমি যখন ফোন কেটে দিতে চাইবো তখন তুমি বলতে পারবা না যে তুমি আরেকটু কথা বলবা, বা আমি যখন তোমার সাথে কথা বলতে চাইবো আমি তখনই কথা বলবো, মানে তুমি আমাকে কথা বলার জন্য প্রেশার করতে পারবা না, বা আমি যখন সময় পাই তখনই কথা বলবো। বাট ওভাবে আমি ছেলেটাকে অনেকগুলো কন্ডিশন দিয়ে রাখি, মানে অনেক রকম কন্ডিশন দেয়। তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই রাখবো, কিন্তু আমি এইটা চাই যে তুমি আমার সাথে কথা না বলো, বা যেখানে থাকো অনেক ভালো থাকো। অ্যান্ড আমিও তাকে বলি যে আচ্ছা ঠিক আছে ফাইন। এরপর থেকে ছেলেটার সাথে আমার রিলেশন হয়ে গেল। অ্যান্ড রিলেশন হয়ে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে মানে আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি যে আমি তো আসলে তাকে ভালোবাসি না, বা ভালোবাসার কোনো কিছু আমার মনে তার জন্য নাই, কিন্তু তারপরেও আমি দেখি যে ছেলেটার মনে আমার জন্য প্রচুর ভালোবাসা। আমি কখন বাসায় এসেছি, আমি খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা, আমার পরিবারের মানুষগুলো ভালো আছে কিনা, আমি এখন কি করতেছি, মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে ও SMS-এর মাধ্যমে আমার খোঁজখবর নেয়, এবং আমাকে এত বেশি টেক কেয়ার করে আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। আমি যখন তাকে বলি যে আমি ফোনটা রাখি তখন বলে আচ্ছা ঠিক আছে রাখো, আমি যখন বলি যে তুমি কালকে আমাকে ফোন দিও না তখন আর আমাকে কল দেয় না। মানে আমি যেটা বলি ছেলেটা অক্ষরে অক্ষরে আমার সব কথাগুলো শোনে। আচ্ছা একটা জিনিস আমি ওখানে রেখে গেছি, এরপর থেকে আমার সাথে রিলেশন হওয়ার পর থেকে কিন্তু ছেলেটা আমার বান্ধবী মাহিকে আর কিছুই বলে নাই, এবং মাহির সাথে ও সম্পূর্ণভাবে কন্ট্রাক্ট অফ করে দিয়েছে। মাহি আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি মাহির কাছে বলেছি দেখ বান্ধবী আমি কিছু জানি না যে কেন তোর সাথে কথা বলে না বা কি, এটা আমি কিছু জানি না, কিন্তু ছেলেটার সাথে যে আমার কথা হয় এটা কিন্তু আর মাহি জানে না। যাই হোক এইভাবে ধীরে ধীরে আমার সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। আমি পড়াশোনাটা কন্টিনিউ করতেছি এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে ছেলের সাথে কথা বলতেছি, যেন শুধুমাত্র সে কোনোভাবে সন্দেহ বা মাইন্ড করতে না পারে, যাতে তার মনে কোনোভাবে সন্দেহ না লাগে। এই জন্য আমি যখনই সময় পাই তখনই তাকে SMS করে তার সাথে কথা বলি। এইভাবে যেতে যেতে প্রায় আনুমানিক প্রায় 2 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 2 বছরের মতো যখন কেটে যায় তখন আমি অনার্সের লাস্ট ইয়ারের দিকে থাকি। তো আমার টার্গেট হচ্ছে আর 2 বছর আমার অনার্স কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমি আমার লাইফে হচ্ছে মানে একটা জব করবো, একটা
জবের জন্য ট্রাই করব। আর হচ্ছে তখন আমি ভালো, যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তখন আমি কোয়ালিটি সম্পন্ন জব পাবো। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি দেখতেছি যে আমার পরিবার থেকে, মানে আমি যখন বাড়িতে যাই, আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, আমি বাড়িতে গেলে ও আমাকে প্রচুর মানে কল দিত, অ্যান্ড কল দিয়ে আমাকে বলতো যে এখন তো তুমি বাড়িতে, তোমার তো কোনো প্রবলেম নাই, তাহলে কথা বলতে সমস্যা কি, আমার সাথে কথা বলো। অ্যান্ড বাড়িতে গেলেও আমাকে কথা বলার জন্য একটু প্রেশার দিত। তো দেখা যেত আমি পুকুর পাড়ে বা হচ্ছে আমাদের মানে বাঁশ ঝাড়ে ওইখানে গিয়ে আমি ছেলেদের সাথে কথা বলতাম। তো কথা বলতাম যে কথা না বললেও তো আসলে সম্পর্ক রাখা যায় না। আমার আব্বা আম্মা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতো যে তুই হোস্টেলে থেকে পড়াশোনা করিস, তুই টাকা কোথায় পাস? আমি আমার আব্বা আম্মাকে বারবার একটা কথাই বলতাম যে দেখো তোমরা টাকা দাও না ঠিক আছে, আমি একটা টিউশনি করি আর একটা চাকরি করি, দুইটা করে আমি আসলে পড়াশোনা করি। কিন্তু আমি এই কথাগুলো আমার পরিবারকে মিথ্যে বলতাম। আসলে আমি পরশের কাছ থেকে টাকাই নিয়ে পড়াশোনা করতাম। অ্যান্ড পরশের সাথে কথা বলতাম, এই ব্যাপারগুলো আমার পরিবারে ভালোভাবে নিত না। মানে পরিবার কিন্তু জানতো না যে আমি পরশের সাথে কথা বলি, কিন্তু আমার ফোনে কথা বলাটা তারা পছন্দ করতো না। এরপর যখন আমি ঢাকাতে ফিরে আসি তখন আমার গ্রামের মানে যে অন্য মহিলাগুলো আছে, আমার বাড়ির যে অন্য মহিলাগুলো আছে, সেই মহিলাগুলো আমার বাবাকে আর মাকে খুব ভালোভাবে বুঝাইলো যে দেখেন আপনার মেয়ে হোস্টেলে থাকে, হোস্টেলে থেকে পড়াশোনা করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু যদি মেয়েটা ভালো হইতো, যদি তার অ্যাটিটিউড সব কিছু ভালো থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না। বাট ইদানিং ধরে আমরা একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি, বাড়ির অন্য মহিলাগুলো আমার মাকে এবং বাবাকে বলে যে মেয়েটা বাড়িতে আসার পর আপনারা খুব খেয়াল করে দেখছেন যে 24টা ঘন্টা মোবাইলটা কানে দিয়ে থাকতো, মানে মোবাইল ছাড়া মেয়েটা যেন একটা মিনিটও কিছু বুঝতো না। তাহলে যে মেয়েটা এভাবে সারাটাক্ষণ মোবাইল ফোন কানে দিয়ে থাকে, এই মেয়েটার ভবিষ্যৎকে এটাকে আপনারা বুঝেন না। আপনার মেয়েটা হয় কোনো ছেলের সাথে পালায় যাবে, না হয় মেয়েটা লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। একটা কাজ করেন, এখনও সময় আছে, এখনও মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। এই কথাগুলো আমার আব্বা আম্মার মাথার ভিতরে আমার বাড়ির অন্য মহিলাগুলো এমনভাবে ঢুকিয়ে দেয় যে আমার আব্বা আম্মা তখন থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এমন হয়েছে আমি যখন বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম, আমার আব্বা আম্মা তখন ঢাকাতে চলে আসলো। ঢাকাতে এসে আমার হোস্টেল থেকে আমার বইপত্র কাগজপত্র নিয়ে টানাটানি করতে শুরু করলো। আমি তখন তাদেরকে বললাম যে তোমরা এরকম করো না, আমি অ্যাটলিস্ট আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর না হয় তোমাদের পছন্দই বিয়ে করব। আমার কিন্তু তখন একটা ইচ্ছা ছিল যে আমি আমার পরিবারকে ওই ছেলের কথাটা বলবো, মানে পরশের কথাটা বলবো, কিন্তু এখন না, আমার পড়াশোনা শেষ হোক। কিন্তু যখনই আমি আমার বাবা মাকে মানে করতে চাই, বাবা মা আমার কোনো কথাই শোনে না। মানে ওরা আমাকে একটা কথাই বলে যে না, তোকে আমরা বিয়ে দিয়ে দিব, তোর আর কোনো পড়াশোনা করতে হবে না, অনেক পড়াশোনা হয়েছে। এভাবে প্রায় আরও 6 মাসের মতো কাটে। অ্যান্ড তখন থেকে আমার পরিবার থেকে এমনভাবে প্রেশার দিচ্ছে, আমি যেখানেই যাই, এরপরে আমি আবার হোস্টেল চেঞ্জ করি, মেস আমি চেঞ্জ করি। অ্যান্ড মেস চেঞ্জ করার পরে আমি যখন নতুন মেসে উঠি তখন আমার সেম প্রবলেম। আমার আব্বা আম্মা আমার ঠিকানা বের করে ওই মেসে গিয়ে আমাকে ধরে। অ্যান্ড তখন এমন হয়ে গেছে যে রাস্তার মধ্যে আব্বা আম্মা বসে থাকে আমাকে বাড়িতে নেওয়ার জন্য, তারা একরকম কান্নাকাটি করে। এভাবে যেতে যেতে কিছুদিন পরে আমি যখন বাড়িতে যাই, অ্যান্ড বাড়িতে যাওয়ার পরে আমার মা একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কি, আমি আমার মায়ের ব্যাপারটা একটু বলে রাখি। আমার মা কিন্তু খুব বেশি খারাপ সেটা আমি বলি না, আমাদেরকে খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার মা তাবিজ তুমান, তারপরে হচ্ছে এই জিনিসগুলোতে আমার মা ট্রাস্টেবল, আমার মা বিশ্বাস করে। আমার মা আমাকে একটা জিনিস বুঝায় যে দেখ, তোর ছোটো বোনগুলোর বিয়ের বয়স হয়ে গেছে, আমরা তোকে বিয়ে দিব, তারপর তোর ছোটো বোনগুলোকে বিয়ে দিব। অ্যান্ড আমরা তোকে বিয়ে দেওয়া ছাড়া তোর ছোটো বোনগুলোকে বিয়ে দিতে পারতি না। আমার ছোটো বোনও তখন কলেজে পড়ে, এই জন্য আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু যখন আমাকে রাজি করাইতে পারে না, তখন মা কী করে, আমার জন্য একটা সময় তাবিজ তুমান করতে শুরু করে। আমার মা বিভিন্ন তান্ত্রিকদের কাছে যায়, তান্ত্রিকদের কাছে গিয়ে সেখানে গিয়ে আমার জন্য তাবিজ আনে। অ্যান্ড আমাকে তখন হচ্ছে আর ঢাকাতে আসতে দেয় না, আমাকে বাড়িতেই বসায় রাখে, আমাকে কোনোভাবে ঢাকাতে আসতে দেয় না। আমি যতই ঢাকায় আসতে বলি বা ঢাকা আসার জন্য পাগলামি করি, বাট ওরা আমাকে প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে থাকে। আমি বুঝতে পারি যে মা তান্ত্রিকদের সাথে কথা বলে বিভিন্ন রকমের তাবিজ টাবিজ এনেছে এবং পানি পর আমাকে খাওয়াচ্ছে। আমি ব্যাপারগুলো সব কিছুই বুঝতে পারি। অ্যান্ড বুঝতে পারলো আমার আসলে করার কিছুই নাই। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখতেছি যে আমি এত পরিমাণ ডোমেস্টিক হয়ে যাই, মানে এত পরিমাণ উইক হয়ে যায়, আমি আর কোনো কাজে ঠিকমতো করতে পারি না, না পড়াশোনা করতে পারি, না খাওয়া দাওয়া করতে পারি, না ঘুমাইতে পারি। অ্যান্ড আমার তো ঢাকাতে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষার সামনে। তখন আমি আমার আব্বা আম্মাকে যতই তাদের পায়ে ধরে বুঝাই যে না, তারা আমাকে ছাড়বেই না। তখন আমি একটা প্ল্যানিং করি যে যত যাই হোক ওরা আমাকে একটা বিয়ে দেখ, অ্যান্ড বিয়ে দেওয়ার পরে যদি আমাকে বিয়ে দিয়েই ফেলে, ওরা যদি আমাকে বিয়ে দেয়, তাহলে আমি কি করব, বিয়ে হওয়ার পরে আমি আমার স্বামীর বাড়ি থেকে পালিয়ে যাব। মানে আমি আমার স্বামীর বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি হচ্ছে এরপরে পড়াশোনা করব, তাও আমি পড়াশোনা করব, এটা আমার প্ল্যানিং। এরই মাঝে কিন্তু প্রায় 8-10 দিনের মতো আমার আর পরশের সাথে কথা বলা হচ্ছে না। আমি পরশকে বলেছি আমার আব্বা আম্মা আমাকে গ্রামেই না আমার মোবাইল ফোন নিয়ে গেছে, কিন্তু আমাকে বিয়ে দিয়ে ফেলতেছে, এটা কিন্তু আমি বলি নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি ওখানে ফেলে গেছি, এটা বলে দিই। মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম, মানে আমাদের গ্রামের একটু দূরে
মানে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে কিন্তু পরশের বড় ভাই বিয়ে করছে। এটা কিন্তু পরশের সাথে কথা বলার পরে আমি জানতে পারছি যে পরশের যে বড় ভাই সে হচ্ছে ওই ইউনিয়নে বিয়ে করছে। তো ওই পরশ কিন্তু আমাদের বাড়ি ঘর ও পরশ সব কিছু চিনে। যাই হোক, আমার একটা টার্গেট যে পরশ অনেক ভালো মানুষ, ওকে যদি আমি বুঝিয়ে বলি ও আমার সব কথাই শুনবে। তো যাই হোক, এরপরে আমি পরশদের আসলে অরিজিনাল বাড়ি কথাই বলতে ভুলে গেছিলাম। পরশ ছিল কুমিল্লার ছেলে, ওর বাড়ি ছিল কুমিল্লাতে। যাই হোক, এরপরে আমার বাবা মা কী করলো, আমাকে বিয়ে দেওয়ার জন্য এতভাবে মরিয়া হয়ে উঠলো। আমি চিন্তা করলাম যে আমি যদি বিয়ে না করি হয় ওরা আমাকে পাগল করে দিবে, নাহলে আমার পড়াশোনা তো বন্ধ অলরেডি হয়ে গেছে, ওরা আমাকে পাগল বানাই দিবে। একটা সময় আমি বাধ্য হয়ে আমার বাবা মায়ের কথা রাজি হলাম বিয়ে করার জন্য। যখন আমি আমার বাবা মায়ের কথা রাজি হলাম বিয়ে করার জন্য, তখন তারা কী করে, আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে ওইখানে একটা ছেলে যার নাম হচ্ছে রফিক। উনি একজন মাওলানা টাইপের, বিভিন্ন ওয়াজে গিয়ে মাহফিলে ওয়াজ করে অ্যান্ড যথেষ্ট ধার্মিক। ওনার আব্বা একটা মসজিদের ইমাম, যথেষ্ট ইসলামিক পরিবার। তো এরপরে আমার আব্বা আম্মা ওইখানে আমার বিয়ে ঠিক করে অ্যান্ড ছেলে আমাকে দেখতে আসে। দেখার পরে ছেলে আমাকে ভীষণ পছন্দ করে ফেলে। পছন্দ করার পরে ওরা পারিবারিকভাবে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে আমার যখন বিয়ে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমার যে বান্ধবী, ঢাকার আমার সব বান্ধবীরা আমার বিয়েতে আসে। তো আমি বিয়ে করি অ্যান্ড ওরা এগুলো ভিডিও করে, বিভিন্ন রকমের আমার বিয়ের অনুষ্ঠানটা ভিডিও করে। আমি তো খুব খুশি যে আমি আমার বাবা মাকে এটা কোনোভাবেই বুঝতে দিচ্ছি না যে আমি ছেলের বাড়ি থেকে পালায়ে যাব বা আমি আবারও ভাইগে যাব, এটা আমি তাদেরকে বুঝতে দিই না। আমাকে যেভাবে বিয়ে দিচ্ছে আমি এভাবেই সুন্দর করে বিয়ে বসে গেলাম। অ্যান্ড যখন আমার বিয়ের কাজটা কমপ্লিট হলো, ছেলের বাড়িতে আমাকে নিয়ে গেল। বাট বাসরাতে রফিক, আমার যিনি স্বামী রফিক, আমাকে এমন কিছু কথা আমাকে বললো যেন বাসরাতে আমার মাইন্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আমার মাইন্ডটাকে পুরো ওয়াশ করে ফেললো। আমাকে বুঝাইলো যে ইসলামিকভাবে বুঝাইলো, তারপরে বিভিন্নভাবে হাদিস কোরআন অনেক কিছুতে আমাকে বুঝাইলো। অ্যান্ড আমি তাকে বাসরাতে একটা রিকোয়েস্ট করেছিলাম যে একটা বউ তো তার স্বামীর কাছে অনেক কিছুই চায়, আমি তোমার কাছে কোনো কিছুই চাইবো না, শুধু তোমার একটা কথা যদি তুমি রাখো, আমার একটা কথা যদি তুমি শোনো, তাহলে প্লিজ আমি তোমার অন্য আর কোনো কিছু বলবো না। তখন আমাকে বলে যে ঠিক আছে, তাহলে তুমি বলো কী করতে হবে। আমি তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি শুধু পড়াশোনাটা করব, তুমি আমাকে পড়াশোনাটা করতে দিবা, আর তোমার সব কথা আমি শুনবো। আমি হেজাব পরবো, বোরকা পরবো, কার সাথে কথা বলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সব কিছুই করবো, কিন্তু তুমি আমাকে পড়াশোনাটা করতে দিবা, আমার পড়াশোনাটা তুমি বন্ধ করবো না, এটা তুমি আমার সাথে প্রমিস করো। অ্যান্ড তখন সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এই বাসরাতে তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে পড়াশোনাটা করাবো। এরপরে আমি একটা শান্তি পাই, আমার কাছে মনে হয় নাও আই এম রিল্যাক্স, কমপ্লিটলি রিল্যাক্স। আমার আর কোনো চিন্তা নাই, আমার টাকার জন্য টেনশন করতে হবে না, কারণ আমার জীবনে তো একটাই টার্গেট যে আমি পড়াশোনা করবো, আর তো কিছু না। তাহলে যেহেতু আমার পড়াশোনাটা এখন হচ্ছে, সো আমি আর কোনোভাবেই কোনো কিছু চিন্তা করতেছি না। এভাবে আমার সংসার জীবনটা কাটতেছে প্রায় এভাবে। কিন্তু এর মাঝে কিন্তু পরশ আমাকে মাঝে মাঝে কল দিলে আমি ওর কল কেটে ওর সাথে SMS-এ কথা বলতাম। পরশ কিন্তু প্রচুর পরিমাণ বড় খেপে আছে, ও পারতেছে না যে আমাকে গলা টিপে মেরে ফেলবে। এমনভাবে আমার উপরে টর্চারিং, এমনভাবে ও SMS করতেছে, ওর SMS-এর ভাষাগুলো ভীষণ খারাপ। কিন্তু আমি জানি যে আমি ওকে কোনোভাবে এখন বুঝাইতে পারবো না, যেহেতু আমি অন্য কাউকে বিয়ে করে ফেলছে, ওকে আমার পক্ষে ওকে বোঝানো সম্ভব না। আমি ওকে স্কিপ করতে থাকি অ্যান্ড অ্যাভয়েড করতে থাকি। ও আমাকে প্রায় আমার পিছনে 6 থেকে 7 মাসের মতো ঘুরে। অ্যান্ড 6-7 মাস পরে যেটা হয়, 6-7 মাস পরে যেটা আমি ব্যাপারগুলো জানতে পারি, যে আমার অন্য একটা বান্ধবীর কাছে জানতে পারি যে আমার যে বান্ধবী ছিল মাহি, পরশের যার প্রথমে মাহির সাথে সম্পর্ক ছিল, আমার ওই মাহি বান্ধবী কিন্তু আমার বিয়েতে আসছিল। আমার বিয়েতে এসে সে আমার বিয়ে ভিডিও করেছে তার মোবাইল ফোন দিয়ে। অ্যান্ড সেই ভিডিওগুলো সে কী করছে, পরশের কাছে পাঠিয়েছে। আমি একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝবেন। আমি যখন আমার বিয়ে হয়ে গেল, তারপর থেকে পরশের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। যখন কোনো যোগাযোগ নেই, তখন পরশ কী করলো, বাধ্য হয়ে মাহির সাথে কথা বললো, কারণ ও তো জানতো যে মাহি আর আমি একই হোস্টেলে থাকি। তখন মাহির সাথে কথা বলার পরে মাহিকে জিজ্ঞেস করলো, অ্যান্ড মাহি বললো যে হ্যাঁ ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো বিয়ে করে ফেলছে। এটা বলে তখন পরশ কী করে, মাহির কাছে আমার সম্বন্ধে বিচার দেয়। বলে যে আসমা এতটা খারাপ ছিল, এতটা বাজে একটা মেয়ে ছিল, তোমার সম্বন্ধে আমাকে উল্টাপাল্টা বুঝাইছে, তোমার কাছ থেকে আমাকে সরাই দিছে। তখন মাহি একরকম আমার উপরে খেপে গিয়ে মাহি কী করে, আমার বিয়ের ভিডিওগুলো তাকে দিয়ে দেয়। মাহি তখন আমার শত্রু হয়ে যায়, আমি সেটা বুঝতে পারি না। ও ভিতরে আমার প্রচুর পরিমাণ শত্রুতা আমি করতে থাকে। আমার জামাইয়ের সাথেও কথা বলে, বিভিন্নভাবে আমার জামাইকে উল্টাপাল্টা কথাও বলে। আমি কিন্তু ব্যাপারগুলো কোনোভাবেই কোনো কিছু বুঝতেছি না। আমি পড়াশোনা করতেছি আর সংসার করতেছি।
এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে একটা সময় পরশ কিন্তু মালয়েশিয়াতে থাকতো। পরশ মালয়েশিয়া থেকে আসার পরে পরশ ওর মানে হচ্ছে বড় ভাই শ্বশুর বাড়িতে আসে। বড় ভাই শ্বশুর বাড়িতে আসার পরে আমাদের এলাকার কিছু খারাপ টাইপের লোক আছে, মানে খারাপ লোক বলতে যারা আমাদের ভালো চায় না, আমাদের সাথে শত্রুতামি করে, ওই লোকগুলোর মাঝে কিছু লোককে পরশ হাত করে ফেলে। আমাদের এলাকার লাইক হচ্ছে মেম্বার, তারপরে হচ্ছে চেয়ারম্যান, এরপর হচ্ছে গ্রামের মোড়ল বা মাতবার ইয়াং বয়সী কিছু ছেলে, ওদেরকে পরশ টাকা পয়সা দিয়ে হাত করে ফেলে। মানে আর এরই মাঝে ওকে মানে অন্যভাবে সহযোগিতা করতেছে আমার বান্ধবী মাহি, আর এলাকাতে ও সবাইকে কিনে ফেলে। আচ্ছা, ওর মন রক্ষার্থে আমি মাঝে মাঝে ওর সাথে ভিডিও কলে কথা বলেছি, বাট মনে হয় না যে ভিডিও কল অত বেশি নোংরা আমি ওর সাথে করেছি। বাট যা করেছি সব কিছু মোটামুটি মোবাইলে স্ক্যান রেকর্ড করে রেখেছে। স্ক্যান রেকর্ড করে ও সব কিছু রাখে, অ্যান্ড স্ক্যান রেকর্ড করে রাখার পরে ও এই ব্যাপারগুলো আমার কি করে, আমার স্বামীকে, আমি যাকে বিয়ে করেছি আমার স্বামীর কানে এই ব্যাপারগুলো দিয়ে দেয়। অ্যান্ড আমার এলাকার সবগুলো মানুষ নিয়ে ও আমার নামে আমাদের বাড়িতে দরবার বসায়, আমার আব্বা আম্মার কাছে আমার নামে বিচার দিয়ে দরবার বসায়। তখন ওই দরবারে আমাকে হাজির করা হয়, আমার গ্রামের সব মানুষ মিলে আমাকে হাজির করার পরে আমার এলাকার যিনি মেম্বার এবং সর্দার ছিল তিনি আমাকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা আগে বিদেশে থাকতো, মালয়েশিয়াতে থাকতো, ছেলেটা তোমার নামে এরকম বিচার দিতেছে, অ্যান্ড ছেলের যে তুমি তো এই ছেলের কাছে রিলেশন করছো এই তার প্রমাণ ভিডিও দেখাচ্ছে, এবং ছেলের কাছ থেকে তুমি মোটামুটি অনেক টাকা নিয়ে গেছো, অ্যান্ড সেই টাকাগুলো এখন কি করবা, ছেলে তো টাকা চাচ্ছে। তখন আমি সবার কাছে বলি যে আমি মিথ্যে বলি না, আমি বলি হ্যাঁ আমি ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু টাকা কেন নিয়েছিলাম এটা তো আপনারা কেউ জানেন না। আমি ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম শুধুমাত্র আমার পড়াশোনাটা করার জন্য, আমার অন্য কোনো চিন্তাভাবনা ওর মাঝে ছিল না। আমি ওর সাথে প্রেম বলেন বা ভালোবাসা বলেন এগুলো কোনো কিছুই নাই, আমি শুধুমাত্র ওর কাছ থেকে টাকা নিয়েছি আমার পড়াশোনা করার জন্য। আর কত টাকা নিয়েছি আমি সেটাও আমার কাগজে লিখে রাখি। আমি সবাইকে বলি যে আমি যদি একটা ভালো চাকরি পাই তাহলে আমি ওর টাকাটা ফিরিয়ে দিব। তখন সবাই হাসা বলতে আসে যে আল্লাহ, টাকা মানে চাকরি পাইলে তারপরে ছেলে টাকা দিবা, ছেলে তো এখনই তোমার কাছে টাকা চাচ্ছে। আমার কাছে তখন কোনো রকম টাকা পয়সা ছিল না, আমি কোনো রকম টাকা পয়সা পাচ্ছি না, দরবারে সবগুলো মানুষের সামনে আমাকে এভাবে হেনস্থা করা হয়। একটা পর্যায়ে আমার আব্বা বলে আমি আমার জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও ছেলেটাকে টাকা দিয়ে দিব গ্রামের মাধ্যমে, এটা গ্রামের সব মানুষের সামনে এটা সিদ্ধান্ত করা হয়। অ্যান্ড সিদ্ধান্ত করা হওয়ার পরে আমি তখন আমাদের বাড়িতেই থাকি, কিন্তু আমার স্বামী আর আমাকে নেওয়ার জন্য আসে না। প্রায় 1 মাসের মতো হয়ে যায়, এরই মাঝে আমি বাচ্চা কনসেপ্ট করি। আমি যখন বাচ্চা কনসেপ্ট করি, আমার যখন বাবু আসে পেটে, কোনোভাবে আমার স্বামী তখন আর আমার খোঁজখবর নেয় না। রফিক তখন আর আমাদের বাড়িতেও আসে না, আমার খোঁজখবরও নেয় না। রফিক তখন বিভিন্ন লোকের কাছে বলে বেড়াইতে আসে যে মেয়ে অন্য ছেলের সাথে এরকম প্রতারণা করে আসতে পারছে, ইভেন গ্রামের সব মানুষের সামনে যার দরবার করা হয়েছে, এমন বউ নিয়ে আমি আর সংসার করব না। তারা সে আমার আব্বা আমাকে স্ট্রেট বলে দেয় যে এই মেয়েকে নিয়ে আমি সংসার করব না। আমার সাথে ওর কাবিন হয় 2,20,000 টাকা। ও কী করে, আমার আব্বা আমাকে 2,20,000 টাকা দিয়ে আমাকেও তালাক করে দেয়। এই 2,20,000 টাকা থেকে আমার আব্বা কী করে, জায়গাটাকে না বেচতে আমি ওই ছেলের কাছ থেকে যত টাকা নিয়েছিলাম সেই টাকাগুলো দিয়ে দেয়, অ্যান্ড বাকি টাকাগুলো দিয়ে আমার ছোটো বোনকে বিয়ে দেওয়ার জন্য আমার আব্বা আম্মা চেষ্টা করে। আমি তখন এতটা বিপদে পড়ে যাই, আমি কোনো দিকে যেতে পারি না। আমার তখন পরিবার থেকে আমার উপরে এমনভাবে প্রেশার দেওয়া হয়, আমি না পারতেছি সইতে, না পারতেছি মানতে। এরই মাঝে আমার বন্ধ হয়ে যায় পড়াশোনা, আমার পেটে হচ্ছে তখন বাবু। আমি তখন কোনো দিক থেকে কোনো কিছু ডিসাইড করতে পারতেছিলাম না যে আমার কী করা উচিত। আমি এতটা ভেঙে পড়ি, না কারো কাছে বলতে পারি, না এগুলো কিছু করতে পারি। এভাবে যেতে যেতে আমার আব্বা তখন আমার জন্য আরেকটা বিয়ে দেখে ফেলে। আমার জন্য আরেকটা বিয়ে দেখে, ছেলের সিএনজি চালায়, ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেবে। তখন আমি এর চিন্তা করেছি আমার জীবন থাকতে আমি কখনো ওই ছেলেকে বিয়ে করব না, কারণ আমি জানি যে ওই ছেলেকে বিয়ে করলেও তো আমাকে পড়াশোনা করাবেই না, এবং বিভিন্নভাবে আমাকে প্রচুর পরিমাণ প্রেশার দিয়ে যাবে। তখন আমি বলি যে না, আমি আর কখনো বিয়ে করব না। পরিবার থেকে আমাকে বিয়ের জন্য এমনভাবে প্রেশার দিচ্ছে, আমি কোনোভাবেই টিকে থাকতে পারতেছি না। অন্যায়, অত্যাচার, অবিচার বলে বোঝানো যাবে না। আমাকে খাওয়া বন্ধ করে দিছে, আমাকে ঘুমাইতে গেলে আমার মা আমার গায়ে পানি ঢেলে দেয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তখন না পারতেছি ঠিকমতো চলাফেরা করতে, না পারতেছি হাঁটাচলা করতে। একেবারে আমি অপেক্ষা করতেছি, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ হয় তুমি আমার জীবনটা নিয়ে যাও, নাহলে তুমি কিছু একটা করো। এভাবে কয়েকটা দিন আরও প্রায় 15-20 দিনের মতো কাটে। এরই মাঝে আমি দেখতে পাই যে আমার আব্বা আম্মা মোটামুটি ওই সিএনজি ড্রাইভারের সাথে আমার বিয়ে ফিক্সড করে ফেলছে। যখন বিয়ে ফিক্সড করে ফেলছে, আমি তখন একটা সুযোগ খুঁজতে থাকি যে কীভাবে আমি আমার বাড়ি থেকে বের হইতে পারি। আমি আমার একটা চাচির মোবাইল দিয়ে ঢাকাতে আমার একটা বান্ধবীর সাথে যোগাযোগ করি। আমার ওই বান্ধবীটা আমার সাথে অনেক ভালো সম্পর্ক, যার নাম হচ্ছে নার্গিস। আমি একসাথে পড়াশোনা করতাম, কিন্তু নার্গিসের মন মানুষকে তো অনেক ভালো। আমি নার্গিসের কাছে আমার দুঃখের কথাবার্তাগুলো বলি, তো নার্গিস আমাকে বলে যে প্রবলেম নাই, তো একটা
একটা কাজ করতে আমার এখানে চলে আয়, মানে আমার এখানে থাকলে ও কিন্তু তখন হোস্টেলে থেকে পড়াশোনা করতো। ও আমাকে বলে যে আমি তোকে পড়াশোনার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবো, আর যতটুকু পারি আমি করবো, আর বাকিটা আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে, কারণ তুই তো বাড়িতে থাকলে তোকে আবারও বিয়ে দিয়ে দেবে। এরপরে আমি কি করি, নিরুপায় হয়ে একদিন রাতের বেলায় বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রাতের বেলায় পালাই গিয়ে আমি ঢাকাতে আমার নার্গিসের বাসায় গিয়ে উঠি। যখন নার্গিসের বাসায় গিয়ে উঠি, নার্গিস আমাকে আশ্রয় দেয়। বাট তখন আমার মানে এমন অবস্থা যে মানে বাবু হবে ভাব, আমি কোনোভাবেই চলাফেরা করতে পারি না, কোনোভাবে হচ্ছে নিজেকে ঠিক রাখতে পারতেছি না। এভাবে যেতে যেতে কয়েকটা দিন পরেই হচ্ছে আমার একটা মেয়ে সন্তান দুনিয়াতে আসে। আমার যখন মেয়ে সন্তানটা দুনিয়াতে আসে, আমি এত পরিমাণ খুশি হই, এই খুশির খবরগুলো আমি আমার পরিবার, আমার আব্বা আম্মা কারোর সাথে শেয়ার করি না। এবং আমার যে হাজব্যান্ড ছিল ওর সাথে আমি এই কথাগুলো বলি না, আমি কারো কাছে কোনো কথা বলি না। আচ্ছা, ও তো আমাকে ছেড়েই দিছে, তারপরও ওর সন্তানের ব্যাপার আমি তাকে কিছুই জানাই না। ওইখানে থাকতে থাকি, বাট মেয়েটা হসপিটালে হয়, অনেক টাকা লাগে, বাট ওই টাকাগুলো আমার বান্ধবী কোনোভাবে দিয়ে আমাকে ওই হসপিটাল থেকে নিয়ে আসে। আনার পরে তখন আমি এতটাই হয়ে পড়ি যে কোনোভাবে কাউকে কোনো কিছু বলতে পারি না। কিন্তু একটা ব্যাপার আমি যদি বলি হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আমার মেয়েটা এত সুন্দর হয়, মানে এক দেখায় ওর প্রতি যে কোনো মানুষ পাগল হয়ে যাবে, এত সুন্দর আমার মেয়েটা হয়। নর্মালি কোনো মানুষ যদি দেখে তখন মানে আমার বাবুর দিকে তাকাইলে যে কোনো মানুষ কোলে নিয়ে থাকবে। এভাবে যেতে যেতে প্রায় আরও ছয় মাসের মতো কাটে। এরই মাঝে আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলে আসে। অ্যান্ড তখন পরীক্ষার মানে খুবই আগাম অবস্থা, বাট কোনোভাবেই আমি টাকা জোগাড় করতে পারতেছি না। আমি যতজনের কাছে টাকা চাই, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে একটা টাকা দিয়েও হেল্প করে না। এবং বাবা মা তো আমার সাথে সম্পূর্ণ কন্টিনিউ যোগাযোগ বন্ধই করে দিয়েছে, এবং ওরা বলেছে যে ওদের মেয়ে ওরা তেজ্য হিসেবে আমাকে গণ্য করে নিয়েছে, আর কখনো ওরা আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমাকে বলে দিছে যাতে আমি মরে গেলেও আমায় কখনো আমার বাড়িতে ওরা আর মাটি দিবে না। তখন আমি এতটা বিপদে পড়েছি। আমার বান্ধবী তখন নার্গিস বিভিন্ন জায়গায় আমার জন্য টাকা চাইতে থাকে, বাট কোনোভাবেও কোথাও থেকে টাকা জোগাড় করতে পারে না। আর এরই মাঝে আমার মেয়েটার জন্য অনেক বেশি খরচ হয়। আগে যেরকম আমি নিজে একাই আমার পেট চালাইতাম, এখন আমার মেয়েটার খরচও দিতে হয়। আমি তখন একটা সময় চিন্তা করতে থাকি যে না, আমি আমার এই জীবনটা রাখবো না, আমি হয় আত্মহত্যা করে মরে যাব, এইটা প্ল্যানিং করি। বাট আমি এই প্ল্যানিংগুলো কারো কাছে বলি না, আমি শুধু অপেক্ষা করতেছি যে আল্লাহ, আত্মহত্যা মহাপাপ সেটা আমি জানি। এরপরও আমার কাছে মনে হয় যে আমার মতো মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাইটস নাই, আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। তখন আমি সিদ্ধান্ত নিই যে যত যাই হোক আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমার মেয়েটার মুখের দিকে তাকালে আমার খুবই খারাপ লাগতো। আমার কাছে মনে হচ্ছে যে আমার ফুটফুটে একটা বাবু, আমি যদি মরে যাই তাহলে তার কী হবে, কারণ আমার আব্বা আম্মা তো আমাকে ছেড়ে দিছে। এভাবে একদিন মানে আমার খুবই খারাপ লাগে। তো আমার উপরে মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির বাড়িওয়ালা ম্যাডাম এবং হচ্ছে বস, মানে বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি, ওরা যথেষ্ট ভালো, মানে অনেক ভালো। আমার মেয়েটার জন্য ওরা মাঝে মাঝে হচ্ছে কাপড় চোপড়, তারপরে খাবার দাবার, ওনাদের কোনো ছেলে মেয়ে নাই, বাট আমার মেয়েটার জন্য ওরা সবসময় কাপড় চোপড়, খাওয়া দাওয়া এগুলা মানে দেয়। তো দেওয়ার পরে একদিন ওদের ম্যারেজ ডে ছিল। ওদের বিয়ে হয়েছে আজকে অনেক বছর, প্রায় 8 থেকে 9 বছরের মতো, বাট সন্তান হয় না। এরপরে ওনাদের ম্যারেজ ডেতে আমাদেরকে ইনভাইট করে। তো আমি কী করে আমার মেয়েটাকে নিয়ে যাই। আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে আমার ওই বাড়িওয়ালি কী করে, আমার মেয়েটাকে কোলে নিয়ে অনেকগুলো ছবি ওঠায়। অ্যান্ড সারাটা দিন উনি আমার মেয়েটাকে কোলে রাখে। আমার মেয়েটাকে অনেক সুন্দর জামা কিনে দেয়, ড্রেস কিনে দেয়, মানে প্রচুর পরিমাণ মেয়েটাকে কোলে নিয়ে ঘুরে। অ্যান্ড ওই দিন রাতের বেলায় বাড়িওয়ালি এবং বাড়িওয়ালা আমাদের বাসায় আসে, মানে আমরা যে মেসে থাকি ওই মেসে আসে, আইসা আমাকে ডাকে। বাড়িওয়ালি আন্টি আমাকে বলতেছে যে, আমি ওনাকে আপা বলে ডাকি, যে বাড়িওয়ালা আপা আমাকে বলতেছে যে আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি বললাম না, আমি কিছু মনে করবো না, আপনি বলেন। তো আমাকে বলতেছে যে তোমার যে মেয়েটা আছে ওর বাবা কোথায়। তখন আমি বলি যে তখন ওনাকে বলি যে ওর বাবা আমাকে ছেড়ে দিছে। তো বলে কেন ছেড়ে দিছে। আমি বললাম যে পারিবারিক, তো বুঝেন গ্রামের মানে সিস্টেম, আমাকে ছেড়ে দিছে, আমার পারিবারিকভাবে সমস্যা। তো বলে যে তুমি কখনো বাড়িতেও যাও না, তোমার মেয়েটা মানে ওর খাওয়া দাওয়া করাও না। উনি কিন্তু দেখে যে একটা বাচ্চা মানে পালার জন্য যে পরিমাণ দুধ বা হরলিক্স বা যে জিনিসগুলো দরকার, আমি এগুলো কোনো কিছু আমার বাবুকে খাওয়াইতে পারি না। দেখা গেলো আমি কি শুধু ভাতে খাওয়াই, ভাত ছাড়া আর কিছু আমাকে খাওয়ানো সম্ভব হয় না। তখন উনি আমাকে বলতেছে যে তোমাকে যদি একটা কথা বলি তুমি কি রাগ করবা। আমি বললাম না রাগ করবো না। তো বলে তুমি কি তোমার মেয়েটা আমাকে দিয়ে দিবা। আমি তখন বললাম যে আমি আমার মেয়েটা আপনাকে দিয়ে দিব, মানে আমি আপনার কথা খুব ক্লিয়ার বুঝি নাই। তখন উনি আমাকে বলতেছে যে দেখো বোন, আমি তোমাকে অনেক বেশি মানে তোমার মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি ওর সাথে যে ছবিগুলো উঠাইছি, ছবিগুলো দেখলে আমার কাছে মনে হয় যেন এটা তোমার মেয়ে না, মেয়েটা যেন আমার। তুমি যদি তোমার মেয়েটাকে আমাকে দাও, আমি তাকে লালন পালন করে অনেক বড় করবো। তোমার মেয়ে তোমারই থাকবে, বাট তোমার যেহেতু তাকে চালাইতে কষ্ট হচ্ছে, তুমি যদি তাকে ঠিকমতো চালাইতে পারতেছো না, তাহলে তুমি মেয়েটাকে আমাকে দিয়ে দাও, আমি মেয়েটাকে পড়াশোনা করি একদিন অনেক বড় বানাবো। আমি তখন তাদের বলি যে ঠিক আছে, আপনি সব কথা আমি মানতে রাজি আছি, কিন্তু আমি তখন আমার তখন চোখে পানি চলে আসে, আমি
কান্না করতে করতে ওনাকে একটা কথাই বলি যে আমি আপনার সব কথাই শুনবো, আপনি শুধু আমার একটা রিকোয়েস্ট রাখবেন। আপনি যদি বলেন যে আপনি সারা জীবনের জন্য আমার মেয়েটাকে নিয়ে যাবেন, আমি সারা জীবনের জন্য আমার মেয়েটাকে আপনাকে দিয়ে দিব। আমি আর কখনো আমার মেয়ের কাছে যাব না, আমার মেয়ের মুখটাও দেখব না। শুধু সামনে আমার ফাইনাল পরীক্ষা, আপনি আমাকে কিছু টাকা দিবেন। এটা বলার পর উনি আমার মুখের দিকে এমনভাবে তাকায় থাকে, আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। ওনার মনের মধ্যে তখন এত কষ্ট লাগে, তখন উনি আমাকে বলে যে আমাকে জড়ায় ধরে মানে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার যত টাকা লাগবে পরীক্ষার জন্য, এবং তোমার আজকের পর থেকে তুমি যে এই বাসায় থাকবে, এই বাসায় তোমাদেরকে কোনো ভাড়া দিতে হবে না, এবং তোমার পরীক্ষার সম্পূর্ণ টাকা আমি তোমাকে দিব, এবং আমি তোমাকে এক্সট্রারও 5 লাখ টাকা দিব যদি তুমি তোমার মেয়েটাকে আমাকে কমপ্লিটলি দিয়ে দাও। আমি তখন চিন্তা করতে থাকি যে এটাই হয়তো আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তো আমার নাই। আমি যদি এই কাজটা করি তাহলে আমি পড়াশোনাটা করতে পারবো এবং আমি বাঁচতে পারবো। আমি আমার পড়াশোনার জন্য যে আমার মেয়েকে বিক্রি করতেছি, ব্যাপারটা কিন্তু তা না। আমি আমার মেয়েকে বিক্রি করতেছি শুধুমাত্র একটা কারণে, আমি জানি যে আমার মেয়েটা আমার কাছে থাকলে ও মারা যাবে। এত ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একটা মেয়ে, ও আমাকে ছেড়ে চলে যাবে, ও মারা যাবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমি চিন্তা করতেছিলাম যে যত যাই হোক, আমি আমার মেয়েটা যদি ওনার বাসায় থাকে তাহলে তো আমার মেয়েটা ভালো থাকবে, আমি তো আমার মেয়েটাকে বাঁচায় রাখতে পারবো না। এটা চিন্তা ভাবনা করে পরের দিন আমি ওনাকে নিজে ডাইকা বলি যে ঠিক আছে, আপনি আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে না, আপনি আমাকে 4 লাখ টাকা দিলেই হবে, আপনি আমাকে 4 লাখ টাকা দেন, আর আপনি আমার মেয়েটাকে নিয়ে যান। আমি আমার মেয়েটাকে আমি আর কখনো দাবি করব না, আপনি আমার মেয়েটাকে নিয়ে যান, আমার পরীক্ষা টাকা দেন। তখন আমাকে টাকা দেয়, উনি আমাকে 5 লাখ টাকা দেয়। উনি আমাকে 5 লাখ টাকা ওনার স্বামীর কাছ থেকে চেক নিয়ে আমাকে 5 লাখ টাকা আমাকে দেয়, আর আমার বাবুটা উনি নিয়ে যায়। আমি তখন ওদের বাসায় থাকতেছি, আমি তখন পরীক্ষা দিই। আমি পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করি অ্যান্ড তখন আমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ট্রাই করি। আমি বিসিএসের জন্য ভর্তি হই, আমি বিসিএস পরীক্ষা দিব, বিসিএসের জন্য ট্রাই করি। কিন্তু দেখা গেলাম যখন বিসিএসের জন্য ট্রাই করতেছি ওদের বাসায়, আমার মাঝে মাঝে আমার মেয়েটার কথা খুব মনে হয়। যখন আমার মেয়ের কথা মনে হয় তখন আমি আমার মেয়েকে দেখার জন্য ওনার বাসায় যাই। অ্যান্ড বাসায় গেলে মেয়েটার আমার কোল থেকে আসতে চায় না। আমি যখন কোলে নিই ও প্রচুর পরিমাণ কান্না করে, আমার কোল থেকে আর কারো কোলে যেতে চায় না। যতভাবে অন্য কারো কোলে দেওয়া হয় ও অন্য কারো কোলে যায় না, আমার কোলেই থাকে, এবং সারাদিন প্রচুর পরিমাণও কান্না করে। ওকে যখন আমার কোলে দেওয়া হয় তখন ও কান্না থামিয়ে ফেলে, ওকে কেউ কান্না থামাতে পারে না। আমার মেয়েটার কান্নায় যেন আকাশ বাতাস ভেঙে পড়ে। অ্যান্ড আমিও তো আর সহ্য করতে পারি না, আমিও তো মা। একটা পর্যায়ে আমি কী করি, আমি বলি যে কপালে যা আছে তাই হবে। আমি মাঝে মাঝে সুযোগ পেলে আমার মেয়েটাকে কোলে নিই, আমার মেয়েটাকে আমি আদর করি, আমার মেয়েটাকে নিয়ে আমি এদিক সেদিক যাই। অ্যান্ড এই ব্যাপারগুলো বাড়িওলি যে ছিল আমার ওই বড় আপা, উনি ব্যাপারগুলো আসলে আর ভালোভাবে দেখতেছে না। উনি তখন ওনার টেকনিক্যালি খুবই কৌশল করে ওনার জামাইয়ের মাধ্যমে আমাদেরকে বাসা থেকে বের করে দেয়। আমাকে নার্গিসকে বলতেছে যে আমরা আসলে এখানে ব্যাচেলাররা ভাড়া দিব না, আমরা পুরো ফ্যামিলি ভাড়া দিব। বাড়ি থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলে যে তোমরা যুবতী 2টা মেয়ে এখানে থাকো, তো তোমরা অন্য কোথাও চলে যাও, এখানে আমরা পরিবার ব্যাচেলার রাখবো না, তোমরা বেরিয়ে যাও। কিন্তু ওনার মূল টার্গেট হচ্ছে ওই যে আমি বাসাতে যাই, আমার মেয়েটাকে কোলে নেই, আমার মেয়েটা আমার কাছে রাখে, মাঝে মাঝে ওরে নিয়ে বাইরে যাই। এইটা উনি আসলে পছন্দ করতে পারতেছে না। ওনার কথা হচ্ছে উনি তো আমাকে 5 লাখ টাকা দিয়ে মেয়েটা কিনেই নিছে, এরপরে আমি কেন আবার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জায়গা আমার কাছ থেকে কিনে নিছে, আমি কেন আবার ওই জায়গাতে ঘর বানিয়ে থাকবো। যখন আমাদেরকে ওখান থেকে বের করে দেয় আমি তখন প্রচুর কান্না করি। আমি বের হওয়ার পরে বিল্ডিংটার দিকে তাকায় আমি প্রচণ্ড পরিমাণ কান্না করি। অ্যান্ড আমি ভাবি যে এই বিল্ডিংয়ে তো আমার মেয়েটা আছে। আমি তখন এই বাসাটা চেঞ্জ করে আমার কাছে টাকা থাকে, উনি আমাকে যে টাকাগুলো দেয় সেই টাকাটা থাকে। তখন আমি চোখের পানিগুলো মুছে কলমটাকে শক্ত করে ধরি, অ্যান্ড শক্ত করে ধরে আমি তখন বিসিএস পরীক্ষা দিই। বিসিএস পরীক্ষা দেওয়ার পরে আমার যখন বিসিএস পরীক্ষা আমি দেই, অনেকেই আমি যেটা দেখেছি যে আমার কাছে মনে হয় না যে পরীক্ষার সময় আমার বিসিএসের জন্য আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু কষ্ট করেছি, পৃথিবীতে অন্য কোনো মানুষ তার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এত চেষ্টা করেছে। আমি প্রচণ্ড পরিমাণ কাজ করেছি, প্রচণ্ড পরিমাণ পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয় যে 24 ঘন্টার ভিতর আমি কখনো 3 থেকে 4 ঘন্টার বেশি ঘুমাই নাই। 3-4 ঘন্টা ঘুমাইছি, খাইছি, পড়াশোনা করছি, খেয়েছি, পড়াশোনা করছি, খেয়েছি, পড়াশোনা করছি। শুধু পড়াশোনা আর পড়াশোনা করে, শুধু পড়াশোনা করে আমি একটা সময় বিসিএস পাশ করে হয়ে যায় বাংলাদেশের একজন বিসিএস ক্যাডার।
বিসিএস পাশ করার পরে আমার একটা সরকারি চাকরি হয়ে যায়, খুবই উপরের পোস্টে একটা সরকারি চাকরি হয়, একটা উপজেলা পর্যায়ে আমার চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার কাছে আমি তখন কি করি, আমার বাবা মা তখন আমি বাবা মায়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার বাবা মা আমাকে তারা আবারও মেনে নেয়। মানে তখন আমার পরিস্থিতি খুবই ভালো। তখন আমার আব্বা মা আমাকে বলে যে মা যা হবার তা হয়ে গেছে, তুই চলে আয়, তুই তো আমারই মা। এটা বলে আমার আব্বা মা আমাকে তখন মেনে নেয়। মেনে নেওয়ার পর আমি বাড়িতে যাই, কিন্তু আমি আমার মেয়েটার জন্য সারাটা দিন রাত কান্না করি। আমার মেয়েটার জন্য আমার এত কষ্ট হয় আমি কখনো বলে বুঝাতে পারবো না। আমি তখন একটা সময় ভাবতে থাকি যে যত যাই হোক আমি ওই বাড়িওয়ালি আন্টির কাছ থেকে উনি তো আমাকে 5 লাখ টাকা দিয়েছে, আমি প্রয়োজন ওনাকে 20 লাখ টাকা ফিরিয়ে দিব। 20 লাখ টাকা ফিরিয়ে দিয়ে আমি ওনাকে বলবো যে আপনি 20 লাখ টাকা নিয়ে যান, এরপরও আপনি আমার মেয়েটাকে আমাকে একটু আমার কাছে মাঝে মাঝে একটু আসতে দেন। আমি শুধু আমার মেয়েটাকে মাঝে মাঝে আমার কোলে আনবো, আমার কাছে আনবো, অ্যান্ড এইভাবে আমার কাছে রাখবো। এটাই শুধু আমার টার্গেট ছিল, আর কোনো টার্গেট ছিল না। একটা পর্যায়ে আমি কি করি, এরই মাঝে কিন্তু অনেক মাস হয়ে গেছে আমি ওর মেয়ের সাথে আর কোনো যোগাযোগ করি নাই, প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেছে আমি কোনো রকম যোগাযোগ করি না। কারণ যোগাযোগ করার মতো কোনো রকম উনি আমাকে যোগাযোগ করতে দেয়ই নাই। টোটালি ওই বাড়ির গেটে আমাকে যাওয়ার জন্য একটা পর্যায়ে নিষেধ করে দিয়েছে, আমি ওই বাড়ির গেটে যাইতাম না। তখন আমি কি করি, আমি একদম আমার ব্যাগে করে তখন আমি প্রায় উনি আমাকে যে টাকাটা দেয়, ওনাকে 5 লাখ টাকা দেয়, আমি 12 লাখ টাকা আমার ব্যাগে করে 12 লাখ টাকা নিয়ে আমি যাই আমার মেয়েটাকে আনার জন্য। আমি মেয়েটাকে আনার জন্য বলতে আমি একেবারে মেয়েটাকে নিয়ে আসবো না, আমি শুধু মাঝে মাঝে আমার মেয়েটাকে দেখবো, উনি আমাকে একটু দেখতে দিবে। এটা দেওয়ার পর আমি বাড়ি গেটের কাছে যাই। গেটের কাছে যাওয়ার পরে আমি বলি যে আমার মেয়েটাকে আমি একটু দেখতে যাবো, এরকম করে বলি, দারোয়ানকে বলি। দারোয়ান কিন্তু তখন আগেরটা ছিল না, নতুন একটা ছিল। আমি বলি যে আপনাদের যে বাড়িওয়ালি আছে, বাড়িওয়ালি আমি ওনাদের আত্মীয়, ওনাদের যে একটা মেয়ে আছে, আমি ছোটো বাবুটাকে দেখতে আসছি। এটা বলার পর দারোয়ান আমার দিকে তাকায় থেকে বলতেছে যে ওনাদের তো একটা ছোট মেয়ে ছিল, কিন্তু আপনি কি জানেন না যে মেয়েটা মারা গেছে? টাকার ব্যাগটা তখন আমার হাত থেকে পড়ে যায়। আমি তখন কান্না করতে করতে ওখানে শুয়ে যাই। আমি তখন দৌড়ে ওনাদের রুমে যাই। রুমে গিয়ে দরজা নক করি, ওনারা দরজা খোলে। দরজা খোলার পরে আমি চিল্লে বলেছি আমার মেয়েটাকে আমাকে একটাবার দেখতে দেন। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করি। তখন বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি আপা ওরা দুজনে আমাকে জড়ায় ধরে প্রচুর পরিমাণ কান্না করে। ওরা বলে আমাকে তুমি দোষ দিও না মা, আমি তোমার মেয়েটাকে বাঁচানোর জন্য জান প্রাণ চেষ্টা করেছি, কিন্তু তুমি যখন এই বাসা থেকে ছেড়ে গেছো, মেয়েটার কান্না কোনোভাবেই থামতেছিল না, কোনোভাবেই খাওয়া দাওয়া করাইতে পারতেছিলাম না। আমি ওর জন্য 3টা কাজের মেয়ে রেখেছি। 3টা কাজের মেয়ে রেখে আমি অনেক চেষ্টা করেছি তোমার মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু বোন বিশ্বাস করো আমি তোমার মেয়েটাকে বাঁচাইতে পারি নাই। তুমি রাগ করো না বোন, তুমি মন খারাপ করো না। তুমি যতটা কষ্ট পাচ্ছ তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি পাচ্ছি। আমি কখনোই ভাবি না যেটা তোমার মেয়ে, এটা আমার মেয়ে ভাইবা আমি ওর জন্য। তখন উনি কী করে, ডেস্ক থেকে কাপড় চোপড় খেলনা আমি দেখতে পাই যে একটা রুম উনি আমাকে নিয়ে যায়। ওই রুমের ভিতরে শুধুমাত্র খেলনা, বই পত্র, কাগজ সব কিছু ওই রুমের ভিতরে আছে, কিন্তু শুধু আমার মেয়েটা নাই। আপন ভাই, আজ আমি একজন বিসিএস ক্যাডার। আমার সাথে মাঝে মাঝে পুলিশ সিকিউরিটি থাকে। আপন ভাই, আমি আজ অনেক টাকা উপার্জন করি। আমি আজ বাড়ি বানানোর জন্য টাকা দিতেছি, প্রায় 30 লাখ টাকার উপরে আমি আমার বাড়ি বানানোর জন্য ব্যবহার করতেছি। আপন ভাই, গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ আভিজাত্য এখন আমার কোনো কিছুর অভাব নাই, সম্মান খ্যাতি সব কিছুই আছে, কিন্তু আমি শুধু হারিয়ে ফেললাম আমার মাটাকে। আমি আমার মেয়েটাকে এত ভালোবাসতাম। আমার মেয়েটার নাম রেখেছিলাম নুসরাত। আমার নুসরাতকে আমি হারিয়ে ফেলেছি ভাই। আমি এখনও প্রতিটা রাতে আমার মেয়েটার জন্য কান্না করি। আমি প্ল্যানিং করেছি আপন ভাই, আমি আর জীবনে কখনো বিয়ে করব না। আমার লাইফে কিছু নোংরা অ্যাটিটিউড আছে, আমি আপনাকে সব কিছু ডিটেলসে বলতে পারতেছি না। আপন ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় কিছুটা ব্যাপার স্কিপ করে, আমার ঠিকানাগুলো স্কিপ করে যদি আমার জীবনের গল্পটা প্রচার করেন, আমি আপনার কাছে অনেক ঋণী থাকবো ভাইয়া। আমি যেহেতু একটা সরকারি পোস্টে কাজ করি, অমুক একটা পোস্টে আছি, সুতরাং আমার ঠিকানাটা দিয়ে দিলে আমার খুব প্রবলেম হবে। শুধুমাত্র ঠিকানাটা স্কিপ করে যদি পারেন আমার জীবনের গল্পটা
আপনি একটু মানুষের কাছে তুলে ধরবেন। আপনার মুখ থেকে যখন আমি আমার জীবনের গল্পটা শুনবো আপন ভাই, আমার কাছে মনে হয় তখন আমি আমার জীবনের সব হারানো দুঃখগুলোকে আমি ভুলে যেতে পারবো। আপন ভাই প্লিজ আমার জীবনের গল্পটা আপনি একটু প্রচার করবেন। আপনার জন্য দোয়া রইল ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আর এইটা আমার ফোন নাম্বার, যদি কখনো আমার কথা মনে হয় আমাকে একটু কল দিবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এত লম্বা একটা স্টোরি আপনারা আমার সাথে কন্টিনিউ করেছেন, এটার জন্য ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা গান আছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে চিরাতে আর মুড়িতে কি আর ভাতের কাজ হয়, মা খালা বলেন চাচি বলেন মায়ের সমান কি আর হয়। আপনি মানে সারা পৃথিবীটাকে আপনি যদি সারা পৃথিবীর সুখটাও আপনার কাছে এনে দেয়, আর আপনি অতটা সুখী হবেন না যদি আপনার মাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে রাখে। আমি নুসরাত এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমি যেটা আমার কাছে খুবই কষ্ট হয়েছে যখন হচ্ছে ওনাদেরকে মানে হচ্ছে আসমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দেওয়ার একটাই কারণ ছিল যে যাতে কোনোভাবে নুসরাতের সাথে যোগাযোগ করতে না পারে, কারণ নুসরাতের সাথে যোগাযোগ করলে নুসরাত আসলে বাড়িওয়ালা ওই আন্টির যেটা ছিল আর কি, বাড়িওয়ালা আন্টির যে প্ল্যানিংটা ছিল যে উনি চাচ্ছিল যে কোনোভাবে যদি আসমাকে এখান থেকে সরিয়ে দিতে পারে তাহলে যেটা হবে সেটা হচ্ছে উনি ওনার মেয়েটাকে উনি নিজের মতো করে বড় করবে, যাতে আসমার কোনো ছায়া ওনার মেয়েটার মাঝে লাগতে না পারে। উনি এটা ওনার নিজের স্বার্থের জন্য এই কাজটা করেছে। কিন্তু আমি আসলে এই গল্পটা যখন পড়লাম ডিয়ার ভিউয়ার্স, আমি জানি না আপনাকে কতটুকু বিশ্বাস করতে পারবো। আমার গল্পটা পড়ার পর আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লেগেছে। মানে এটা কেমন জীবন, মানে এটা কেমন বিচার, এটা কেমন কথা। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমি কিছু ব্যাপার আমি মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে কিছু হিসাব নিয়ে সৃষ্টিকর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ ও প্রভু, ও ঈশ্বর কিংবা ভগবান যাই বলেন না কেন, কেন এটা হয়, মানুষের সাথে কেন এটা ঘটে। আই ডোন্ট নো যে এটার সঠিক অ্যান্সার কী হতে পারে। আমি উনি আমাকে ফোন নাম্বার দিয়েছিল, ওনার সাথে আমি কথা বলেছি। বিশ্বাস করেন উনি আমাকে বারবার একটা কথাই বলে যে 5 মিনিটের মতো ওনার সাথে আমার কথা হয়েছে। 5 মিনিট উনি কেঁদে কেঁদে আমাকে একটা কথাই বলে যে আপন ভাই আপনি আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মেয়েটাকে জান্নাতবাসী করে। আমার মেয়েটাকে যেখানে কবর দিয়েছে আমি এখনও মানে প্রতিটা সময় আমি আমার মেয়ের কবরের কাছে গিয়ে বসে থাকি, সময় পাইলে আমি আমার মেয়ের কবরের কাছে গিয়ে রাখি, এবং আমি আমার মেয়েটাকে এত বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীটা একদিকে, আমার মেয়েটা একদিকে। আমার মেয়েটাকে আমি কখনো একটা সেকেন্ডের জন্য আমার জীবন থেকে সরাইতে পারি না। আর আমার কাছে যেটা মনে হয় যে আমার মেয়েটার হত্যার জন্য, আমার মেয়েটার মানে মারা যাওয়ার জন্য একমাত্র দোষী হচ্ছে আমি। আমার মেয়েটাকে হত্যা করেছি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি আমার মেয়েটাকে খুন করেছি। আমি তাকে বলেছিলাম যে আপনি কীভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনার মেয়েটা আপনার কাছে থাকলেই সে বেঁচে থাকতো। আল্লাহ এই পৃথিবীতে যাকে যতটুকু হায়াত দিয়েছে ততদিনে সেই পৃথিবীতে বেঁচে থাকবে, তার চেয়েও একদিন বেশিও না একদিন কমও না। এটা আমি তার সাথে আমার শেষ কথা হয়েছে। আমি তার পরিচয়টা আপনাদেরকে দিতাম, পরিচয়টা আমার দিতে অনেক বেশি ইচ্ছে করতেছে যে তার লাইফে এত বড় স্ট্রাগল করা, মানে জীবন যুদ্ধে সে একজন মহাসৈনিক। নামটা বলতে পারলাম আমার নিজের কাছেও ভালো লাগতো। কিন্তু উনি এখন একটা মানে জেলা পর্যায়ের অনেক বড় একজন হচ্ছে টিউনো পোস্টে উনি কাজ করে, অনেক নামী একজন মানুষ, এবং হচ্ছে উনি মাঝে মাঝে ফেসবুক লাইভেও যায়, বিভিন্ন রকমের জিনিস নিয়ে উনি কথাবার্তা বলে। তো যেই জন্য আমি নামটা প্রচার করতে চাই না ওনার চাকরির খাতিরে। আর এছাড়া গল্পটা তো আপনাদের কাছে বললাম ডিয়ার ভিউয়ার্স। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এইটা যারা আজকে আমার জীবনের গল্পটা শুনেছেন, আসমার জীবনের গল্পটা শুনেছেন, একটা ব্যাপার মনে রাখবেন যে সেটা হচ্ছে আমাদের আশেপাশে এরকম অসংখ্য আসমারা আছে। আমি হয়তো আজকে এক আসমার গল্প আপনার কাছে প্রচার করেছি, বা আপনি এক আসমার গল্প আমার মুখ থেকে শুনেছেন। এরকম অসংখ্য আসমারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। ডিয়ার ভিউয়ার্স, এই দুনিয়াতে যখন আপনি এসেছিলেন আপনি কিছু নিয়ে আসেন নাই। এই দুনিয়া থেকে যখন আপনি চলেও যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না। তবে এতটুকু আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, যদি পারেন এমন কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এমন কিছু মানুষের সাথে গিয়ে দাঁড়ান যেটা মানে আপনি মরে যাবার পরও আপনি যেন মানুষের অন্তরে সারা জীবন স্মৃতি হয়ে থাকে। যেমন হাজী মোহাম্মদ মহসিন সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু এখনও প্রতিটা মানুষের মুখে মুখে হাজী মোহাম্মদ মহসিন সাহেব বেঁচে আছে। আমি হচ্ছে মানে খুব দীর্ঘায়িত করবো না, একটা কথা বলি, এটা আমি যেহেতু
যেহেতু মহসিন কলেজের একজন স্টুডেন্ট ছিলাম, ওই মহসিন কলেজে যখন আমি পড়াশোনা করি তখন মহসিন সাহেব হাজী মোহাম্মদ মহসিন উনি মানে প্রচুর পরিমাণ দান করতো। তো একদিন ওনার যে সহকারী ছিল, ওনার সহকারী ওনাকে বলতেছে যে স্যার আপনি যে এভাবে মানুষদেরকে দান করেন, আপনি কি জানেন যে মানুষ আপনার সাথে প্রতারণা করে? তখন উনি ওনার পিএস ছিল আর কি, ওই পিএসকে বলতেছে যে কীভাবে তুমি বুঝলা যে মানুষ আমার সাথে প্রতারণা করে? তখন ওই পিএস বলতেছে যে দেখেন, মানুষের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, মানুষের কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, তাদের অনেক টাকা আছে, বাট তারপরও তারা আপনার কাছ থেকে টাকা নেয়, আপনাকে মক্কল বানায়, আপনাকে ব্যবহার করে, আপনাকে প্রতারিত করে। তখন ওই মহসিন সাহেব ওনার পিএসকে বলেছিল, আচ্ছা তুমি তো আমার সাথে আজকে আছো কয় বছর, লাইক 20 বছরেরও বেশি, তুমি কি কোনোদিন আমার কাছে কোনো টাকা চেয়েছিলা? তখন উনি বলে যে আমার তো লাগে না তাই আমি চাই না। তখন মহসিন সাহেব ওনাকে বলেছিল যে তোমার লাগে না বলে তুমি চাও না, যার লাগে সেই চায়। তোমার লাগে না বলে তুমি চাও নাই, কিন্তু যার লাগে সে ঠিকই চায়। আমি যাদেরকে দেই তাদের প্রয়োজন, আর প্রয়োজন আছে বলেই তারা হাতটা বাড়ায়। ডিয়ার ভিউয়ার্স, যতটুকু পারেন আপনার যতটুকু আছে, আমি বলি না যে আপনি অনেক কিছু করে ফেলেন, আপনার আপনি আপনার অর্থ সম্পদ সব কিছু দিয়ে দেন না, যতটুকু পারেন আমি অনুরোধ করবো আপনার আশেপাশে যদি এরকম কোনো আসমারা থেকে থাকে, যদি দেখেন যে তাদের মাঝে মেধা আছে, তারা চেষ্টা করতেছে, তারা তাদের লাইফে ওঠার জন্য চেষ্টা করে, বাট প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করেন। আমার একটা নিজস্ব আজকে বলে রাখি যে আমি আসলে অনেক দীর্ঘায়িত করে ফেলতেছি, যে আমার একটা এতিমখানা আছে কুমিল্লা শহরে। আমার এতিমখানা বললে আসলে বলবো যে আমার খুবই পার্সোনাল একান্ত না, আরও কয়েকজন এটার মধ্যে আছে, বাট আমিও ডোনারের হিসাবে আছি। তো এতিমখানা যখন টাকা দিয়ে, বিশ্বাস করেন আমি যখন ওই এতিমখানায় মাঝে মাঝে যাই আর কি, বাংলাদেশে যখন ছিলাম, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব সুখগুলো যেন আমার কাছে এসে বীর করে। বাচ্চাগুলো যখন এসে জড়ায় ধরে মনের ভিতরে, তখন সমস্ত কষ্টগুলো নিমেষে হারিয়ে যায়। এত ভালো লাগে তখন আমার কাছে মনে হয় যে আমি কোটি টাকা দিয়ে এই সুখটা নিতে পারবো না, ওই বাচ্চাগুলো আমাকে বুকে জড়ায় ধরলে আমি যে পরিমাণ সুখ পাই, খুবই ভালো লাগে। এই জন্য রিকোয়েস্ট করবো যে ছোটো ছোটো কাজ করেন, ছোটো ছোটো উপকার করেন। আপনার অনেক আছে, আপনি হয়তো ভাবতেছেন যে আমি আরও করবো না, যা আছে তা থেকে কিছু মানুষকে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দান করবে, আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দিয়ে দেবে। একটা কথা মনে রাখবেন যে আল্লাহর দান কখনো পুরায় না, আল্লাহর দান কখনো পুরিয়ে যায় না। আল্লাহ সবসময় বান্দাকে দিতেই থাকে, আল্লাহর দান কখনো শেষ হয় না, যত দিবেন তত পাবেন। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, অনেক কথা বলেছি এই গল্পের প্রসঙ্গে। গল্পটা আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে। আশা করি গল্পটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আর অবশ্যই এই গল্পের মাঝে যদি কিছু না বুঝে থাকেন, যদি মনে করেন যে আপনি এই লাইনটা বুঝি নাই, আপনি আমাকে এই লাইনটা একটু বুঝিয়ে বলেন, আমি আপনাকে একবার নয় 2-3 বার বুঝিয়ে বলবো। অনেকে আমাকে এরকম রিকোয়েস্ট করেন যে আপন ভাই অন্যের গল্পগুলো আপনি কেন বলেন, আপনি যদি অন্য কাউকে স্টুডিওতে এনে আপনার গল্পটা বলতেন, তাহলে হয়তো শুনতে আরও বেশি ভালো লাগতো। আমিও জানি আপনার শুনতে ভালো লাগতো, কিন্তু আমি বাংলাদেশে থাকি না, আমি বাংলাদেশের বাইরে থাকি। দেশের বাইরে থেকে আমি কোনো শ্রোতাকে আমার স্টুডিওতে আনাটা সম্ভব না। ইনশাল্লাহ হয়তো 2 থেকে 1 মাসের মধ্যে বাংলাদেশে চলে যাব আমি কমপ্লিটলি। দেন তখন আমি আমার অনুষ্ঠানের মাঝে আপনাদের শ্রোতা বন্ধুকে দেখতে পাবেন, যার গল্প তাকেই দেখতে পাবেন। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, এটা হচ্ছে সবার কাছে বিনীত রিকোয়েস্ট। ডিয়ার ভিউয়ার্স, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।